সুমনবাবু, আজকে ঠিক আছে তো আপনার সেটআপ? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমি ঠিক যখন আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি হ্যাঁ, কল করবো। ঠিক। ঠিক। বলুন। আপনার আজকে তো নবমী নাকি? হ্যাঁ ভালোই ভালোই। হ্যাঁ। আমরা 35-এ শুরু করবো, এখন তো 33 বাজে, আর 2 মিনিট দেখে হ্যাঁ, হ্যাঁ। নিতে হবে। আমি আমার পিপিটিটা সায়নকে পাঠিয়ে দিয়েছি, কেন কি কখন ডিস্টার্ব হয়। আচ্ছা, ভালোই ভালোই শেয়ার করেছেন। করে হ্যাঁ দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, ভালো ভালো। ঠিক। আচ্ছা, আমি সবাইকে নমস্কার জানিয়ে আজকের আমাদের প্রি অ্যাডমিশন কাউন্সেলিং সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আমাদের যে প্রি অ্যাডমিশন কাউন্সেলিং এর অনুষ্ঠান ফর আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম, দ্য সেন্টার ফর ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স এর পক্ষ থেকে আমি আমাদের ইউনিভার্সিটির যে রিপ্রেজেন্টেটিভ আছেন তাদেরকে এবং যারা আমার প্রসপেক্টিভ লার্নার্স তাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন গত 14ই আগস্ট আমাদের নতুন শিক্ষাবর্ষের অ্যাডমিশন শুরু হয়েছে এবং সেখানে বেশ কিছু পরিবর্তন আমাদের আনা হয়েছে। মূলত আমাদের চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, সিবিসিএস, এটা আমাদের দীর্ঘদিনের একটা প্রস্তুতি ছিল। অবশেষে আমরা সেটা 2021-22 শিক্ষাবর্ষে শুরু করতে পেরেছি এবং সেখানে যে পরিবর্তনগুলো এসছে আমাদের মনে হয়েছে সেগুলো আমাদের যারা প্রসপেক্টিভ লার্নার্স, যারা ভর্তি হতে চায়, তাদেরকে একটু জানানো দরকার। কারণ চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের নাম থেকে বোঝা যাচ্ছে এখানে চয়েসের একটা বিষয় থাকবে। যারা আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি কোর্স ভর্তি হতে চলেছে তাদের কাছে একটা সম্যক ধারণা থাকা দরকার। আপনার সুমন্তবাবু, আপনার মাইকটা বোধহয় অফ করতে হবে। আমার আচ্ছা। সম্যক ধারণা থাকা দরকার
ইউনিভার্সিটি বা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আমাদের স্পিকার হিসেবে থাকবেন স্কুল অফ এডুকেশন থেকে প্রফেসর সুমন্ত চট্টরাজ, স্কুল অফ হিউম্যানিটিজ থেকে থাকবেন ডক্টর শ্রীদীপ মুখার্জি, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ইংলিশ, ডক্টর শ্রাবন্তী চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সোশিওলজি ফ্রম স্কুল অফ সোশ্যাল সায়েন্স, স্কুল অফ সায়েন্স থেকে থাকবেন ডক্টর অনির্বাণ ঘোষ, অ্যাসোসিয়েট প্রফেসর অফ জুলজি, এবং স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ থেকে থাকবেন শ্রী সুদর্শন রায়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ কমার্স। তবে আমি আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন তাদের বলার আগে আমি একটু বলে নিই আমাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে, কারণ যারা ভর্তি হতে আসছে তাদের একটু জানা দরকার নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় কি, কেন তৈরি হয়েছিল। আমরা যারা প্রত্যক্ষভাবে যুক্ত আছি বা যারা খবর রাখেন বিশ্ববিদ্যালয় সম্পর্কে তারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ আইন দ্বারা 1997 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম শতবর্ষে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল। এটি একটি রাজ্য বিশ্ববিদ্যালয়, রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়, অর্থাৎ অন্যান্য রেগুলার যে ইউনিভার্সিটি যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এর যা স্ট্যাটাস, আমাদের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়েরও একই স্ট্যাটাস। আমি এই কারণে বলছি, ওই সমস্ত রেগুলার ইউনিভার্সিটি থেকে যে ডিগ্রি পাবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকেও সে একই ডিগ্রি লাভ করবে, অর্থাৎ সমতুল। ক্যালকাটা ইউনিভার্সিটি বা বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ, বিএসসি, বিকমের যা ভ্যালু, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও সমতুল বা সেম ভ্যালু। এটা রিকগনাইজড বাই ইউজিসি, এবং আমাদের যে প্রফেশনাল কোর্স আছে বিএড স্পেশাল এডুকেশন সেটি আরসিআই এবং ইউজিসি দ্বারা স্বীকৃত। এবং অতি সম্প্রতি আপনারা জানেন যে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল অর্থাৎ ন্যাক দ্বারা স্বীকৃত হয়েছে আমাদের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, যেখানে এ গ্রেড আমরা পেয়েছি। এবং ন্যাকের অ্যাক্রেডিটেশনের সাথে সাথে এবং ইউজিসির যে রেকগনাইজড কোর্সগুলি আমরা চালাই তার সাথে সাথে বিশ্ববিদ্যালয় সারা ভারতবর্ষে একটি উল্লেখযোগ্য নাম আজ। এই যে ডিগ্রি যারা পড়তে আসছে, কেন পড়তে আসছে, মোস্টলি আমাদের যা স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে আমাদের মূলত যারা চাকুরিজীবী বা বিভিন্ন কারণে পড়াশোনা করতে পারেনি, তারা এখন ভাবছে পড়াশোনা করতে চায়, পড়লে ভালো, তাদের জন্যই কিন্তু এই মুক্ত বিশ্ববিদ্যালয়। অর্থাৎ এই মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত যে ডিগ্রি সেগুলো গভর্নমেন্ট সেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট সেক্টরে সমানভাবে গ্রাহ্য। সেটা আমার ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে যাই বলি না কেন, সব জায়গায় আমি সমান অধিকার পাবো এই ডিগ্রি দ্বারা। এখন মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেকের একটা ধারণা আছে মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হয় না বা ক্লাস হয় না, সেইটা কিন্তু একদমই ভ্রান্ত, ভুল ধারণা। অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে শুধু ক্লাসরুম টিচিং এর উপরেই নির্ভর করে, মুক্ত বিশ্ববিদ্যালয় হিসাবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু পরিষেবা আছে যার মাধ্যমে আমরা স্টুডেন্টদের সাথে সরাসরি কথা বলতে পারি বা পৌঁছে যেতে পারি। আমি এখানে কতগুলি মেথোডোলজির কথা বলেছি। মেথোডোলজি অর্থাৎ সিলেবাস সেম, মেথডটা আলাদা, আমাদের পড়ানোর পদ্ধতিটা আলাদা। সেখানে আমরা ফেস টু ফেস কাউন্সেলিং আছে, আমাদের অনলাইন কাউন্সেলিং আছে, সায়েন্স বেসড যে সমস্ত প্রোগ্রাম আছে সেখানে আমাদের ল্যাবরেটরি কাউন্সেলিং আছে। আমরা কিভাবে পৌঁছচ্ছি আমাদের স্টুডেন্টদের কাছে, মোবাইল অ্যাপ, এলএমএস, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এছাড়া ডিজিটাল সেলফ লার্নিং মেটেরিয়াল, প্রিন্টেড মেটেরিয়াল, এভি লেকচার্স অর্থাৎ অডিও ভিডিও লেকচার্স, ওয়েব টিভি, ওয়েব রেডিও, আইসিটি সাপোর্ট, এতগুলো সার্ভিস দিয়ে আমি আমাদের শিক্ষার্থী বন্ধুদের কাছে আমাদের যে একাডেমিক কন্টেন্ট সেগুলো পৌঁছে দিচ্ছি। তাহলে এটাকে আমরা বলছি টিচিং মেথোডোলজি। তবে এই প্যান্ডেমিকের সময় আমাদের ফেস টু ফেস কাউন্সেলিং বন্ধ আছে। আপনারা জানেন যে সরকারের যে সমস্ত বিধিনিষেধ আছে, যে সমস্ত কোভিড প্রোটোকল আছে, তার মধ্যে কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ। কিন্তু আমরা সপ্তাহে প্রতিদিনই আমাদের যারা ফ্যাকাল্টি আছেন, যারা মাস্টারমশাই আছেন, যারা শিক্ষক শিক্ষিকা আছেন, তারা নিয়মিত ক্লাস নিচ্ছেন, অনলাইন ক্লাস, এবং সেখানে সারা পশ্চিমবঙ্গে যে যেখানে আছে সেখান থেকে আমাদের যারা ফ্যাকাল্টি আছে তাদের সাথে ইন্টারেক্ট করার সুযোগ পাচ্ছে। এবং আমরা সপ্তাহে প্রায় 110 ঘন্টা এরকম অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি।
এইবারে আসি চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, অর্থাৎ চয়েস করতে হবে। আমি যখন ভর্তি হতে চলেছি তখন আমাকে চয়েস করতে হবে কি কি বিষয় আমি চয়েস করতে পারি। আমি প্রোগ্রামের বিষয় চয়েস করতে পারি, চয়ন করতে পারি। আমি ইউনিভার্সিটির পক্ষ থেকে আমি বলতে পারি আমাদের 15 ধরনের প্রোগ্রাম আছে, সেখানে বাংলা আছে, ইংরেজি আছে, হিস্ট্রি আছে, সোশিওলজি আছে, পল সায়েন্স, এগুলো হিউম্যানিটিস সোশ্যাল সায়েন্সের মধ্যে। আবার সায়েন্সের মধ্যে ম্যাথামেটিক্স, বোটানি, জিওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি আছে। আর প্রফেশনাল স্টাডিজ এর মধ্যে আছে কমার্স, ইকোনমিক্স এবং এইগুলো। তাহলে এত ধরনের আমাদের প্রোগ্রাম আছে। আমি ভর্তি হব কিভাবে? আমার যা এলিজিবিলিটি আছে সেই এলিজিবিলিটি কন্ডিশন যদি আমি ফুলফিল করতে পারি তবেই আমি যে কোনো এই 15 ধরনের যে কোনো একটি বিষয়ে আমি ভর্তি হতে পারবো। বেশ কিছু বিষয়ে আমাদের মার্কসের রেস্ট্রিকশন আছে, সেইগুলো দেখে নিতে হবে বিফোর অ্যাডমিশন। আমাদের সারা পশ্চিমবঙ্গে 150টি স্টাডি সেন্টার আছে, লার্নার সাপোর্ট সেন্টার যেটাকে আমরা বলি 150। তাহলে এখানেও আমাদের সিলেকশনের একটা জায়গা আছে। তাহলে সিলেকশন রিগার্ড টু প্রোগ্রামস, সিলেকশন রিগার্ড টু লার্নার সাপোর্ট সেন্টার, 150টি স্টাডি সেন্টার আছে। আমার বাড়ির কাছে যে কলেজ আছে সেখানে সেই আমি যে বিষয়টি পড়তে চাই সেই বিষয়টি আছে কিনা সেটা আমাদের ওয়েবসাইটে দেখে নিতে হবে। তবে এখানে সিলেকশনগুলো খুব সহজভাবেই করা যায়, কারণ আমাদের যে ওয়েবসাইট, যে ওয়েব পোর্টাল আছে, সেখানে যে অ্যাডমিশনের যে ফ্রেমিং করা হয়েছে সেখানে একটা চয়েস করলে বাদ বাকিগুলো চলে আসবে। আমি যদি কলকাতা সেন্টার, কলকাতা ডিস্ট্রিক্ট বা হুগলি ডিস্ট্রিক্ট যদি চয়েস করি তাহলে সেখানে আমার কতগুলো সেন্টার অ্যাভেলেবল, ওই সেন্টারে কি কি কোর্স পড়ানো হয় সেগুলো অটোমেটিক চলে আসবে। এই তো গেল আমাদের প্রোগ্রাম সিলেকশন, এ তো গেল আমাদের লার্নার সাপোর্ট সেন্টার সিলেকশন। এরপরে আসি আমি কোর্স। আমি যখনই প্রোগ্রাম সিলেক্ট করে ফেললাম, বাংলা পড়তে পারি, ইংরেজি পড়তে পারি, কমার্স পড়তে পারি, ফিজিক্স পড়তে পারি, তাহলে একটা প্রোগ্রাম হলো। প্রোগ্রামের আন্ডারে হচ্ছে কোর্স, সেখানে বিভিন্ন বিষয় আমাদের চয়েসের ব্যাপার থাকবে। আমি যদি বাংলা পড়ি, আমি যদি ইংরেজি পড়ি, সেখানে কোর কোর্স থাকবে, সেগুলো অনার্স পেপার আমার কোর কোর্স, সেখানে কোনো সিলেকশনের জায়গা নেই। কিন্তু পরবর্তী যে কোর্সগুলো আছে সেগুলো সিলেকশনের একটা জায়গা থাকবে। আমি আর ডিটেলে যাচ্ছি না, আমাদের রেসপেক্টিভ ফ্যাকাল্টি আছেন এখানে, তারাই বলবেন সে কোন কোন বিষয়ে কি কি কম্বিনেশন আমাদের অফার করা হচ্ছে। কারণ এটা খুব ভাইটাল আমাদের অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন এগুলো ঠিক করে নিতে হবে। অ্যাডমিশনের সময়ে আমি যদি এগুলো চয়েস না করতে পারি বা ভুল করে দিই, আমি পরবর্তীকালে এগুলো আর চেঞ্জ করতে পারবো না। সুতরাং অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন আমাদের দেখে নিতে হবে আমি কোন কোর্সে কমফোর্টেবল আছি, কোন পেপারগুলো পড়লে আমার করতে পারবো এবং ভবিষ্যতেও আমার বিভিন্ন অ্যাভিনিউ খোলা থাকবে। আমি আর আমার কথা বাড়াচ্ছি না। আমি অনুরোধ করব, আমাদের স্কুল অফ এডুকেশন থেকে আছেন প্রফেসর অফ এডুকেশন সুমন্ত চট্টরাজ। তো প্রফেসর সুমন্ত চট্টরাজকে আমি অনুরোধ করব আপনার প্রেজেন্টেশন শুরু করুন। স্যার হ্যাঁ মিউট বলুন, হয়ে আছেন, আনমিউট করুন। শুরু করুন। হ্যাঁ, হ্যাঁ, আমি শুভ অপরাহ্ন সবাইকে। প্রথমেই আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো, আমার সাধুবাদ জানাবো আহ, শিক্ষার ডিরেক্টর প্রফেসর অনির্বাণ ঘোষকে এবং অন্যান্য যারা এই উদ্যোগে সামিল হয়েছেন। বিশেষ করে এটিকে এমন সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে এবং যেভাবে আহ, উদ্যোগটিকে নেওয়া হয়েছে, আমার মনে হয় এটা অত্যন্ত একটা প্রয়োজনীয় কাজ যেটি বিশ্ববিদ্যালয় সংগঠিত করতে পেরেছে। আমি স্বাগত জানাই যারা বিভিন্ন জায়গা থেকে আহ, মানে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে চাইছেন। লার্নিং সাপোর্ট সেন্টারেও যারা বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করছেন এবং আমাদেরকে আরো এনরিচ করছেন নানা তথ্য দিয়ে, নানা প্রশ্ন করে। সবাইকে জানাই যে আমাদের এই প্রচেষ্টার বা এর একটা সার্বিক ফলশ্রুতি নিশ্চয়ই আমরা দেখতে পাবো। আহ, যেটা শুরু করেছি আমরা আমাদের প্রোগ্রাম স্ট্রাকচার, মানে এডুকেশনের অনার্স আন্ডারগ্রাজুয়েট ডিগ্রির জন্য যে লেখাটি দিয়ে শুরু করেছেন যে শিক্ষা সার্থকতার দীক্ষা, এটা সাধারণ মানে আমরা সবাই জানি। এই শব্দবন্ধনের যেটা ব্যাখ্যা আমরা সবাই জানি, সামগ্রিক পরিধিটুকু কি আমরা সেটা বুঝতে পারি। তবে বিষয় শিক্ষা বা সাবজেক্ট এডুকেশন, এটি যখন বলতে যাই, এটার মূল যে আত্মিক বৈশিষ্ট্য বা ভাবসত্তা বলি এবং
এটার কেন্দ্রীয় বৈশিষ্ট্য বলা যায় শিক্ষা, সার্থকতা, দীক্ষা, এই 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 মূল বাণীটি। অতএব এটা দিয়ে আমি ইচ্ছে করেই শুরু করেছি যে যারা পড়তে আসছেন আমাদের এই বিশ্ববিদ্যালয়ের এই কোর্সটি মূলত তাদের মাথাতে এটা একটু রাখতে হবে। এটা শুধু দর্শন নয়, এটা একটা ব্যবহারিক দিক। কারণ আমরা জানি এর পরিপূর্ণতা, একটু আগে প্রফেসর ঘোষ বলছিলেন যখন আমি শুনছিলাম, এর পরিপূর্ণতা কিন্তু দিনকে দিন যেভাবে তার বাড়ছে এবং মানুষের মধ্যে পৌঁছচ্ছে, তখন কিন্তু এর শুধুমাত্র দার্শনিক বা শিক্ষাগত দিক নয়, ব্যবহারিক দিকেরও কিন্তু ক্রমশ প্রসার হচ্ছে। আর যে ব্যবহারিক দিকটির প্রসারতা নিয়ে আমরা বারবার করে ভাবার চেষ্টা করছি, বলার চেষ্টা করছি, সেটার আসলে উত্তরণ হয়েছে 1986 সালের পরে। 1986 সালে আমরা সবাই জানি জাতীয় শিক্ষানীতি, যেটি অত্যন্ত অত্যন্ত একটি মূল্যবান জাতীয় শিক্ষানীতি ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে উঠে এসছে। তারপরে এর গুরুত্ব অনেক বেড়েছে, এই বিষয়টির গুরুত্ব অনেক বেড়েছে। এর বিশেষ করে প্রশাসনে, পরিকল্পনায় ও শিক্ষা চর্চায় এর গুরুত্ব এখন বেশ বেশ গুরুত্বপূর্ণ। অতএব স্বাভাবিকভাবেই সবাই যাদের মনে হয় যে আমরা এই বিষয়টি পড়বো কেন, তাদের কাছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে আমরা জানি প্রত্যেকেই সবাই সবাই খোঁজ খবর রাখছেন, কিন্তু এই বিষয়ে পড়াশোনা করে তারপরে যে অংশগ্রহণের সুযোগ বেড়েছে, নানা জায়গায় চাকরির সুযোগ বেড়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। আপনারা সব প্রত্যেকেই খানিকটা খানিকটা অবগত আছেন। অন্যদিকে যদি উচ্চশিক্ষার গতি প্রকৃতিটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করি, বা যেটা আমরা সর্বত্র দেখতে পাচ্ছি, যেটা লক্ষ্য করছি, যে উচ্চশিক্ষার ক্ষেত্রটি নিয়ে কিন্তু বিশেষভাবে আলোচনা হচ্ছে। একটু আগে প্রফেসর ঘোষ রেফার করছিলেন কেন আমরা সিবিএসই গেলাম, তার একটু ছোট্ট আমি আর কি ব্যাকগ্রাউন্ড হল। এই ক্ষেত্রটি, উচ্চশিক্ষার ক্ষেত্রটি বিভক্ত হওয়ার ফলে ছাত্রদের যে নিজস্ব চিন্তা ব্যক্ত করা বা চিন্তা ভাবনা করার যে ক্ষমতা, সেটা কিন্তু তৈরি হচ্ছে না। এটা বিভিন্ন কমিটি, বিভিন্ন এডুকেশন কমিশন গুলো বলতে শুরু করেছিল। আমরা ন্যাশনাল এডুকেশন নলেজ কমিশনেরও এটি একটি মূল বক্তব্য ছিল, সংকীর্ণ এবং সীমিত বিষয়ের পড়াশোনার মধ্যে তারা আবদ্ধ থাকছে, যেটাকে আমরা বলি আর কি একেবারে একেবারে টাইট কম্পার্টমেন্টাল অ্যাপ্রোচ। এটা খুব ভুল হয়ে যাচ্ছিল। অতএব সেই আবদ্ধ হয়ে থাকা এই শতাব্দীর শুরু থেকেই এই প্রচেষ্টাটা নেওয়া শুরু হয়। উচ্চশিক্ষার আধুনিকীকরণ শুরু হয়। আধুনিকীকরণ মানে শুধুমাত্র প্রযুক্তিগত আধুনিকীকরণের কথা ভাবা হয়নি, শিক্ষার যে মূল ধারার আধুনিকীকরণ তারও অনেক পরিবর্তন হয়েছে। একটু আগে প্রফেসর ঘোষ রেফার করছিলেন। আর যে প্রচেষ্টাটা শুরু হয়েছে, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়, সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সবসময় তাদের সামিল থেকেছে। উনি বলছিলেন, আমি ওনাকে 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 পাশে রেখে বলি যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের এখন পরিচয় সারা ভারতবর্ষে একেবারে অন্যরকম। এটা আমরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত আছি বলে নয়, এখন যে কোনো একটি কেন্দ্রীয় সংস্থা যারা এগুলি মানে পরিচালনা করেন, যারা খানিকটা মনিটরিং করেন, তাদের কাছে এই বিশ্ববিদ্যালয়টি কিন্তু একটি খুব পরিচিত নাম। কারণ আমাদের যে বিভিন্ন ন্যাশনাল লেভেলে কাজ, তার সাথে যে আমাদের যোগদান এবং নানাভাবে সেগুলো তার মধ্যে সামিল হওয়া, এই প্রচেষ্টার সুফল আমরা পেতে শুরু করেছি, যার একটা আলাদা করে পরিচয় শুধুমাত্র একটি রাজ্যের মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে নয়, এটি কিন্তু সারা ভারত শিক্ষা চর্চার যখন নানা প্রসঙ্গ ওঠে, তখন কিন্তু এটি এর নাম উচ্চারিত হচ্ছে বা প্রতিফলিত হচ্ছে। এবং সাথে সাথে আমরা যেটা বারবার করে দেখছি যে এই এর ফলে শুধুমাত্র এটা একটা ধাপ এগিয়ে যাওয়া হচ্ছে না, সিবিএসইএস এর পরিবর্তন, আন্ডার গ্রাজুয়েট স্তরে সিবিএসই এর প্রচলনের মাধ্যম দিয়ে একটা ধাপই শুরু হচ্ছে না, সার্বিক শিক্ষার যে বাতাবরণ, সেই শিক্ষার বাতাবরণটাও তৈরি করা হচ্ছে। আমরা জানি জাতীয় শিক্ষানীতি 2020 86 সাল ঠিক মতো চলবে, যদি এটা ঠিক মতো যেভাবে এগোয়, কারণ এর সাথে সাথে অনেকগুলো প্রসঙ্গ জড়িয়ে থাকে, যদি ঠিক মতো পরিচালিত হয়, ঠিক মতো যদি সেই উদ্দেশ্যটা চলিত হয়, ছাত্রদের বিষয় নির্বাচনের অবাধ স্বাধীনতা কিন্তু আরো বাড়বে এবং থাকবে, বিভিন্ন স্তরে থাকবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল যদি দিই, যেটা নিয়ে আলোচনা হয়েছে, আপনারা সবাই জানেন যে এমন নির্বাচন হতে পারে, এমন সুযোগ থাকতে পারে ছাত্রদের কাছে যে প্রথম 1 বছর বিজ্ঞানের কোর্স নিয়ে পড়ার পর তার যদি মনে হয় সেটা খুব ভালো করছে না, খুব পোষাচ্ছে না, সে তখন কলা কিংবা বাণিজ্য বিভাগের কোনো কোর্স নিয়ে স্নাতক হতে পারবে। মানে এই এতদূর পর্যন্ত যখন ভাবতে শুরু করেছি, আজ থেকে 5 বছর পরে হয়তো আমাদের এই জায়গায় দাঁড়াতে হবে। তাই আজকে যারা এই এই বিশ্ববিদ্যালয়ের এই কোর্সটির সাথে আমাদের যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন, আমি তাদেরকে বলবো
যে আমাদের এই পরিবর্তন কিন্তু সঙ্গে সবসময় আমরা কিন্তু তাকে মানিয়ে নিয়ে আমাদের পরিবর্তনগুলি সাধিত করব, এবং এর ফলে এই ভাবনা চিন্তার মধ্যে যে একটা অসম্ভব পরিবর্তন এসছে, সেটা কি আমরা সাধারণত ভাবে বলি প্যারাডাইম শিফট। একটা সেই শিফটের সাথে আপনাদের সুযোগ করে দেওয়ার একটা সুযোগ আমরা এখানে পেয়েছি। অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই ব্যাপারে আপনারা অত্যন্ত একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ে মানে পড়ার সুযোগ পাওয়ার জন্য। সবাইকে আমি আলাদা করে ধন্যবাদ জানাবো। এবার আমরা যদি একটু আমাদের আসল কাজটাতে আসি, যে আমরা কি কি মানে কিভাবে এগোবো, কিভাবে সাজিয়েছি আমরা ডিটেল অফ কোর্স কন্টেন্ট। আমরা যদি দেখি পরেরটায় যাই, সায়ন পরের হ্যাঁ এক্স্যাক্টলি, সেখানে দেখুন খুব সুন্দর করে সাজানো আছে। এটি আমাদের প্রসপেক্টাসে আছে, এটা তারই সেই রূপটিকে আমি এখানে নিয়েছি। এখানে কোর্স কন্টেন্ট যেমন ভাবে দেওয়া আছে, দেখুন যে মানে 6টি সেমিস্টার আমাদের থাকবে। আমাদের যা যা যেমন ভাবে পড়তে হবে, কোর কোর্স করতে হবে 14টি, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স যেটি আমরা চিরকালই পড়েছি, বিষয় কেন্দ্রিক যে ঐচ্ছিক বিষয়গুলি থাকে সেটি আমাদের পড়তে হবে 4টি কোর্স, 6 ক্রেডিটের প্রত্যেকটি। জেনারিক ইলেকটিভ কোর্স, এখানটাতেই আসল আনন্দটা শুরু হচ্ছে, আনন্দটা আরো থাকবে এরপরে। আমাদের এই যে নির্বাচন, এখন একটা নির্বাচন আমরা পাচ্ছি, এরপরে আরো বৃহত্তর নির্বাচন পাবে, এবং এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ, যেখানে এই সুযোগটা দিচ্ছে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, যেখানে তার মনের মতো পছন্দের মতো কয়েকগুলি বিষয়কে নিয়ে সে চর্চা করতে পারবে। যে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচের কথা আমরা বারবার করে বলছি, সেটাকে অনেক বেশি সে এখানে কাজে লাগাতে পারবে তার নিজের বিকাশের জন্য, তার ক্রিয়েটিভিটির জন্য, বিভিন্ন জায়গাতে। এছাড়া 2টি এলিজিবিলিটি এনহান্সমেন্ট কোর্স আমরা বারবার করে দক্ষতা এবং সামর্থ্য ছাত্রছাত্রীদের বাড়ানোর কথা বলছি, যে এই যে ক্যাপাবিলিটি বাড়াতে হবে, এবিলিটি বাড়াতে হবে, তার জন্য এই বিষয়গুলিকে রাখা হয়েছে 2টি বিষয়। আর 2টি রাখা হয়েছে স্কিল এনহান্সমেন্ট কোর্স, দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে, যেটি আগেই বলছিলাম, সেটা সেই 2টি কোর্স আমাদের 3rd এবং 4th সেমিস্টারে পড়তে হবে। এইভাবে আমাদের 26টি কোর্স এখানে থাকবে, টোটাল ক্রেডিট 140 নম্বরের, মার্কস কনভার্টেড, যেটা 1800 নম্বরের এই কোর্স। এবার যদি আমরা প্রোগ্রাম কম্পোনেন্ট সেমিস্টার ওয়াইজ ডিস্ট্রিবিউশনটা দেখি, সেটা একটু দেখে নিই এই জন্য যে এর ডিস্ট্রিবিউশনটা অলমোস্ট ইভেন, ভেরি ইভেন, একটু বেশি কম আছে, কিন্তু ওয়ার্কলোড ছাত্রছাত্রীদের কাছে যেটা মনে হয় সেটা খুব সুন্দরভাবে সাজানো আছে। আমরা যখন শুরু করি একটা কোর্স, তখন যদি চাপটা খুব বেড়ে যায় প্রথম দিকে, তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিভ্রান্তি আসে, তারা নানাভাবে বিচলিত হওয়ার চেষ্টা করে। তা না করে আমাদের এখানে কমন কোর্স, কোর কোর্স রাখা হয়েছে ফার্স্ট সেমিস্টারে 2টি, একটি জেনারেল ইলেকটিভ, একটি এবিলিটি এনহান্সমেন্ট কোর্স রাখা হয়েছে, এবং সামগ্রিক প্রথম সেমিস্টারে মাত্র 4টি কোর্স পড়তে হবে 20 ক্রেডিট। একইভাবে আমরা সেকেন্ড সেমিস্টারেও এই 20টি কোর্স, ক্রেডিটারি কোর্স পড়বো, 4টি কোর্স পড়বো। তাহলে প্রথম বছরে 2টো সেমিস্টার যদি আমরা ভাগ করে দেখি, তাহলে চাপটা আমাদের কাছে তুলনামূলকভাবে কম। একটু বেশি হবে যখন আমরা সেমিস্টার 3, সেমিস্টার 4-এ যাব, সেখানে আমাদের কাছে তখন থাকবে মোট 26 ক্রেডিটের কোর্স, এবং 5টি করে কোর্স করতে হবে, 2টো সেমিস্টার 3-তে এবং সেমিস্টার 4-এ। যেখানে আমাদের স্কিল এনহান্সমেন্ট কোর্স 2টি চলে আসছে, যার ফলে একটি করে কোর্স বাড়ছে। এবং একেবারে শেষে 3rd ইয়ারে আবার তুলনামূলকভাবে দ্বিতীয়টির থেকে কম, কিন্তু প্রথমটির থেকে বেশি, সেই হিসেবে 24 ক্রেডিটের কোর্স করতে হবে। সেখানে 2টো মূল জায়গায় আমরা ডিসিপ্লিন স্পেসিফিক কোর্সে করব, এবং সামগ্রিকভাবে আমাদের এইভাবে কোর্সটির বন্টন হবে। আমরা যদি আমাদের এডুকেশন ডে আন্ডার গ্রাজুয়েটের যেগুলো কোর কোর্স, সেগুলো একটু দেখে নিই। 14টি কোর্স বিভিন্ন সাবজেক্টগুলোকে পরপর সাজানো আছে, এবং 1 থেকে 14-র মধ্যে দেখুন একটা সুন্দর একটা সিনটেক্স আছে, রিলেশনশিপটা খুব সুন্দর এখানে। 1 নম্বর একবারে শেষে রেখেছি আমরা বেসিক রিসার্চ মেথোডোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন, উইথ দিস আন্ডারস্ট্যান্ডিং যে এর পরে এমন হতে পারে যে এই পলিসি যদি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে আমাদের কিন্তু কোর্সের ডিউরেশন কমতে পারে, হয়তো এবার এক্ষুনি না কমলেও এরপরে যে ইন্টিগ্রেটেড কোর্সগুলো আছে, আমরা তখন দেখবো যে রিসার্চের সুযোগ সুবিধাটা কিন্তু একেবারে আরো এগিয়ে আসতে পারে, নানাভাবে আসতে পারে।
কোর্স কন্টেন্টে, কারিকুলাম কন্টেন্টে আসতে পারে। অতএব সেই ভাবনাটাকে রেখেই আমরা কিন্তু এখানে একটা বেসিক রিসার্চ মেথোলজি এবং স্ট্যাটিস্টিক্স একবারে আন্ডার গ্রাজুয়েট লেভেল থেকেই শুরু করার কথা ভেবেছি এবং দিয়েছি সেই সুযোগটা, যাতে আমাদের মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একবারে একবার উইথ দ্য রেগুলার ইউনিভার্সিটিস গুলোর সাথে, একবার উইথ দ্য ন্যাশনাল লেভেলের সাথে নিজেদেরকে সবসময় সম্পৃক্ত করতে পারে। এবার যদি পরেরটাই আসি আমরা, সায়ন, পরের একবারে আমাদের ফার্স্ট ইয়ারের কোর্সে দেখি প্রোগ্রাম স্ট্রাকচার অফ হায়ার এডুকেশনটা। তারপরেরটা যাই, না আমরা যাব 5 নম্বর স্লাইডটায়। ইয়েস, দ্যাটস দ্য স্লাইড। দেখুন, মানে যেভাবে ভাঙাটা আছে তাতে এইভাবে এটা উঠে আসবে। আমরা কোর কোর্সগুলো পড়েছি, নাম শুনেছি, দেখলাম আমরা। আমাদের কাছে এই 3 নম্বরে ফার্স্ট সেমিস্টারে এসে আমাদের কাছে একটা চয়েস থাকছে, সেখানে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সে বাংলা ইংরেজির মধ্যে একটি আমাদের নিতে হবে এবং সেটাকে আমরা পারসিউ করব। আর তার সাথে আমাদের একটা জেনারিক ইলেকটিভ কোর্স করতে হবে। এইভাবে আমাদের ফার্স্ট সেমিস্টার শেষ হবে। ইকুয়ালি আমরা যখন সেকেন্ড সেমিস্টার করবো, দেখুন মার্ক করে দেওয়া আছে আমাদের এখানে কিন্তু এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স হিসেবে থাকবে এনভায়রনমেন্টাল স্টাডিজ, 2 ক্রেডিট কোর্স থাকবে। এইভাবে ফার্স্ট ইয়ারের আমাদের শেষ হয়ে যাবে, তার সাথে একটি জেনারেল ইলেকটিভ কোর্স থাকছে। তারপরে আমরা যাব পরের স্লাইডটায়, সায়ন, আমরা সেকেন্ড ইয়ারে যাব। সেকেন্ড ইয়ারে 2টি সেমিস্টার আমরা যদি সেইভাবে দেখি, সেখানে আমাদের এখানে স্কিল ডেভেলপমেন্ট বা স্কিল এনহ্যান্সমেন্টের যে কোর্সটি চলে এলো, যে মানে কোর কোর্সের সাথে 05, 06, 07 এর সাথে দেখবেন ACED 11 এসছে, দ্যাট ইজ আইসিটি ইন এডুকেশন। আবার বারবার করে মানে আমরা যে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিকে আমরা মোটামুটি একেবারে সঙ্গী করে ফেলেছি, তার একটি কোর্স থাকছে মূলত, যেটা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স হিসেবে এখানে পরিচিত হবে এবং সেইভাবে আমরা কোর্সটাকে সাজিয়েছি। তার সাথে একটি জেনারেল ইলেকটিভ কোর্স থাকছে, দ্যাট ইজ আমাদের পরে রেফারেন্স টেবিলে থাকবে, সেখান থেকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে থার্ড সেমিস্টারের, এবং ফোর্থ সেমিস্টারেও একটি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স থাকছে, সেটি রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট এডুকেশনের আমাদের যে সিলেবাস বা কারিকুলাম, তাতে এই 2টি কোর্সকে আমরা ঠিক করেছি যে ছাত্রছাত্রীদের সাথে বিশেষ করে পরিচয় করাবো। তার সাথে একটি জরুরি কোর্স থাকছে। এরপরে আমরা থার্ড ইয়ারে যাব। থার্ড ইয়ারের স্লাইড এটা দেখে একটু, থার্ড ইয়ারে আমাদের কাছে থাকছে আরেকটু অন্যরকম ফরমেশন, যেখানে আমরা কোর কোর্স করছি ED 11, কোর্স করছি ED 12, এবং তার সাথে সাথে আমরা 2টি মূলত ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স এই ফিফথ এবং সিক্স সেমিস্টারে আমাদের সাথে পরিচয় করাবো ছাত্রছাত্রীদের সাথে। সেখানে একটি কম্পারেটিভ এডুকেশন থাকছে, একটি স্পেশাল ইনক্লুসিভ এডুকেশন থাকছে অ্যাজ এ ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স। তার সাথে কোর কোর্সের সাথে আবার সিক্স সেমিস্টারে আমাদের কাছে 3টি চয়েস আছে, কিন্তু 2টি কোর্স আমরা অফার করব এখানে। একটি DSED 41, দ্যাট ইজ এডুকেশন অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট, আর একটি করব DSED 42, দ্যাট ইজ ওপেন অ্যান্ড ডিস্টেন্স এডুকেশন। এইভাবে সামগ্রিকভাবে আমাদের 140 ক্রেডিটের কোর্স, 1800 মার্কসের আমরা আমাদের এই কারিকুলামে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। এটা আমরা পার্সিউ করছি। তার সাথে আমরা একটু আগে যেটা বারবার করে বলছিলাম যে জেনারিক ইলেকটিভের যে চয়েস আমাদের কাছে আছে, বিশেষ করে যারা এডুকেশন অনার্স পড়বে তাদের জন্য 3টি বিষয়কে আমাদের এখানে বাছা হয়েছে: হিস্ট্রি, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স। সেমিস্টার 1-এ আমরা প্রথম G1 পড়বো, সেমিস্টার 2-তে আমরা G2 পড়বো, সেমিস্টার 3-তে আমরা G3 পড়বো। এবার সেমিস্টার 4-এ যে আমাদের কাছে চয়েস থাকবে, সেখানে 2টি করে ভাগ করে দেওয়া আছে, মানে GH1 41 মেকিং অফ কন্টেম্পোরারি ইন্ডিয়া, GH1 842 মেকিং অফ কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। তার মধ্যে যেটি তাদের পছন্দ হবে, যেটি তারা নির্বাচন করবেন, সেটি তারা এই সেখানে তারা অংশগ্রহণ করতে পারবে। ঠিক একইভাবে সোশিওলজিতে এই 3টি ভাগ করে দেওয়া আছে, এবং সেখানেও ফোর্থ সেমিস্টারে যে ফোর্থ সেমিস্টারে যে তাদেরকে তারা এই 2টি ইয়ের মধ্যে যে বিভাগ থাকবে, দ্যাট ইজ সোশিওলজি অফ সোশ্যাল মুভমেন্টস অ্যান্ড দ্য রিথিঙ্কিং অফ ডেভেলপমেন্ট, GSO 41 and 42, তার মধ্যে থেকে একটিকে নির্বাচন করতে পারবেন এবং পার্সিউ করতে পারবেন। একইভাবে পলিটিক্যাল সায়েন্সেরও তাই। আমাদের শেষ সেমিস্টারে যে দ্যাট ইজ ফোর্থ সেমিস্টার, এর ক্ষেত্রে সেটা পলিটিক্যাল সায়েন্স 41 আন্ডারস্ট্যান্ডিং আম্বেদকর,
GPS42 ইউনাইটেড নেশনস অ্যান্ড গ্লোবাল কনফ্লিক্টস, এই দুটির মধ্যে থেকে একটি বাস্তবায়ন। এই হলো সামগ্রিক আমাদের ডিভিশন এবং বন্টনটা এইভাবে করা হয়েছে। আশা করি খানিকটা বোঝানো গেছে। সবাইকে আবার মানে অসংখ্য ধন্যবাদ, যেভাবে আমরা মানে আলোচনাটা করার চেষ্টা করছি সেটা মন দিয়ে শোনার জন্য। আশা করি এরপরে যদি কিছু বলার থাকে আমি নিশ্চয়ই দেবো। এখন প্রফেসর ঘোষকে বলবো যদি করেন। থ্যাংক ইউ ডক্টর চট্টরাজ, আপনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন যে কোথায় কোথায় কম্বিনেশনের জায়গা আছে এবং কোথায় কোথায় অপশনাল পেপার আছে, এবং সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে, বিশেষ করে জিই এবং ডিসিপ্লিন স্পেসিফিক, জেনারিক ইলেকটিভ এবং ডিসিপ্লিন স্পেসিফিক। এখানে যেহেতু অপশন আছে, প্রথম বছরেই আমাকে অপশনটা এক্সারসাইজ করতে হবে, নয়তো পরবর্তীকালে আর চেঞ্জ করা যাবে না। আর ওভারঅল যে স্ট্রাকচার, যে 26টা কোর্স যে 6টা সেমিস্টারের মধ্যে ভাগ করে দেওয়া আছে, সেটা কিন্তু সব ইউনিভার্সিটির ক্ষেত্রেই সমান। CC1 CC2 যে সেমিস্টারে পড়ানো হবে, আমাদের এখানে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে সেমিস্টারে পড়ানো হবে, অন্যান্য ইউনিভার্সিটি একই সিস্টেমে পড়া হবে, একই ইয়ারে পড়ানো হবে। সুতরাং এই যে ডিস্ট্রিবিউশন অফ পেপারস, সেটা সিসি হতে পারে, জিইসি হতে পারে, ডিএসইসি হতে পারে, এসইসি হতে পারে, এগুলো সবই অ্যাট পার, মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন অ্যাক্রস দ্য ইউনিভার্সিটিজ ইন ইন্ডিয়া আমরা বলতে পারি। কারণ ইউজিসি কে সবাই ফলো করছে, ইউজিসি কে ফলো করেই সিবিসিএস টাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর AN দে, ডাইরেক্টর স্কুল অফ এডুকেশন। স্যারকে বলবো আপনি যদি দু চার কথা বলেন। শুনতে পাচ্ছেন ডক্টর দে? ডক্টর দে শুনতে পাচ্ছেন? উনি হয়তো অসুবিধা হচ্ছে। ঠিক আছে, এরপর আমি ডেকে নেব আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর সুদীপ মুখার্জি, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ইংলিশ, স্কুল অফ হিউম্যানিটিজ। ডক্টর মুখার্জিকে রিকোয়েস্ট করব যে আপনারা ইংরেজি বিষয়ে আপনারা কিভাবে পড়ানোর ব্যবস্থা করেছেন এবং সেখানে কি কি সিলেকশনের জায়গা আছে, কি কি প্রসপেক্ট আছে বিএ ইংলিশ পড়ে, সেগুলো যদি আপনারা একটু বলেন। ডক্টর মুখার্জি। ধন্যবাদ অনেক। হ্যাঁ, এবং শোনা যাচ্ছে তো? হ্যাঁ, তুমি কি করবে, শেয়ার করবে কিছু? না, শেয়ার অ্যাক্সেস করার কিছু নেই, আমি বেসিক্যালি প্রসপেক্টিভের অংশ ব্যবহার করব এবং কিছু কথা আমি বলবো। আচ্ছা, ঠিক আছে। আনুষ্ঠানিকতাগুলো আগে সেরে নিই। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় আমার সকল সহকর্মীকে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে সম্ভাব্য আগামী দিনের ছাত্রছাত্রী যারা আছেন সবাইকে স্বাগত জানাই। খুব টেকনিক্যাল কথা আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে কিছু বলতে চাইনি, কিন্তু মূলত দুটি বিষয়ে কথা বলবো। প্রথম, প্রফেসর অনির্বাণ ঘোষ তার প্রারম্ভিক বক্তব্যে মুক্ত বিশ্ববিদ্যালয় ইন জেনারেল এবং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে যে কথাগুলি বললেন সেগুলো প্রত্যেকটাই খুব প্রাসঙ্গিক কথা, এবং কথাগুলি শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে প্রায় এক যুগ এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার অভিজ্ঞতা থেকে এবং গত প্রায় 2 বছরে প্রতিবারই সময় শিক্ষকতা করার অভিজ্ঞতা থেকে আগামী ছাত্রছাত্রীদের একটা কথা বোধহয় খুব বলা প্রয়োজন যে এই মুক্ত শিক্ষার পরিসরে আমরা যে পদ্ধতিতে শিক্ষা প্রদান আজ থেকে বহু বছর আগে থেকেই করে আসছি, আজ কিন্তু এক এত বড় বিপন্নতার সামনে পড়ে দেখা গেল যে এইটি আমাদের পরিত্রাতা হয়ে দাঁড়ায়। তাই যারা আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার ভাবনা চিন্তা করছেন বা এই বিশ্ববিদ্যালয়কে তাদের আগামী জীবনের পাথেও করছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, বেশি করে বলবো, যে এই যে আলোচনাটা হয়ে থাকে যে এটা একটা প্যারালাল সিস্টেম অফ এডুকেশন, এই ধারণাটাকে, এই মিথটাকে বোধহয় এবারে ভাঙার বা প্রশ্ন করার জায়গাটা ভীষণভাবে এসে গেছে। এটা বলার পেছনে আমার যুক্তি এটাও যে আপনারা যে প্রসপেক্টাস পাচ্ছেন বা পাবেন সেখানে দেখবেন কিছু শব্দ আপাতভাবে খুব নিরীহ শব্দ মনে হলেও সেই শব্দগুলি খুব ইঙ্গিতবহ।
অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় ব্যবস্থায় আপনাদেরকে আমরা সাধারণত স্টুডেন্ট বলি না, আমরা আপনাদেরকে লার্নার বলি। এবং একটু তলিয়ে ভাবলে দেখবেন যে উচ্চশিক্ষায় চয়েসের প্রশ্ন যেখানে আসে, অর্থাৎ আমি কি পড়ব, আমার সামনে একাধিক বিষয়ের সম্ভার থাকতে পারে, তার মধ্যে থেকে আমি তো সেই বিষয়গুলিই পড়বো যেগুলোতে আইদার আমার দক্ষতা আছে বা যেগুলি আমি মনে করছি আমাকে আগামী জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। সুতরাং এই যে চয়েসের প্রশ্নটা, যেটা আবার ইউজিসি প্রণীত চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের মধ্যেও আসছে, এইখানে কিন্তু এটা খুব স্পষ্ট করে বুঝে নেওয়া দরকার যে উচ্চশিক্ষা স্কুল শিক্ষার মতো এমন ব্যাপারটা নয় যেখানে মা বাবা বা গুরুজনেরা ধরে বেঁধে পড়াশোনাটা করিয়ে দেবে। এখানে পড়াশোনাটা কিন্তু নিজ উদ্যমে এবং নিজ উদ্যোগেই করতে হবে। এবং ঠিক সেই ফিলসফি থেকেই আজ নয়, এর বহু বছর আগে থেকে, অর্থাৎ যে ফিলসফির কথা আমি বলতে চাইছি সেটা হচ্ছে অফ সেলফ মোটিভেটেড লার্নিং। আমি বেস্ট বুঝবো আমি কি পড়বো এবং কেমন ভাবে পড়বো এবং সেই পড়াটা আমাকে কোথায় পৌঁছে দেবে আগামী। এইটাই কিন্তু মূলত মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফিলসফি। এটা আমার প্রথম কথা। দ্বিতীয়, এবং এই প্রসঙ্গেই যে কথাটা বলবো, কথাটা অলরেডি এসেছে আমার পূর্ববর্তী বক্তাদের কথায়, যে ইউজিসি যখন চয়েস বেসড ক্রেডিট সিস্টেম চালু করেছে, যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয় ব্যবস্থায় আগেই শুরু হয়েছে, আমাদের ক্ষেত্রে এই বছর থেকে শুরু হচ্ছে। এখানে কিন্তু যেটা প্রফেসর ঘোষ বললেন যে আপনারা অনেকগুলি স্তরে চয়েস করছেন। প্রথমত আপনারা বিশ্ববিদ্যালয়ের চয়েস করেছেন, দ্বিতীয়ত আপনারা কোথা থেকে রেজিস্টার্ড হবেন সেই চয়েস করেছেন, এবং তৃতীয় অর্থাৎ যে ফেজটার মধ্যে দিয়ে এখন আপনারা যাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের সাবজেক্ট কম্বিনেশন, অর্থাৎ কোন বিষয়টাকে আপনারা মেজর করে পড়বেন, যেটাকে ইউজিসির পরিভাষায় কোর কোর্স বলা হচ্ছে। সেই কোর কোর্সের সাথে আরো স্পেশালাইজড লার্নিং এর জন্য কোন বিষয়গুলি, কোন কোন কোর্সগুলিকে আপনারা ডিসিপ্লিন স্পেসিফিক হিসেবে রাখবেন, তার সাথে কোন কোর্সগুলি আপনারা সার্বিক জ্ঞানের জায়গা থেকে দেখবেন, অর্থাৎ যেগুলি হবে জেনারিক ইলেক্টিভ, এবং সর্বোপরি আমরা যে কোর্সই পড়ি না কেন সেখানে আমাদের আগামী দিনের চলার জন্য যে কিছু বেসিক স্কিলস লাগে, কিছু বেসিক দক্ষতা লাগে, সেটা হতে পারে ভাষাগত দক্ষতা, হতে পারে প্রযুক্তিগত দক্ষতা, যেটাই হোক না, এই পুরো চয়েসের বিষয়টাই কিন্তু আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে নির্ধারণ করতে হচ্ছে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এই চয়েস বেসড ক্রেডিট সিস্টেমে 3 বছরে আপনারা সব মিলিয়ে 26টি কোর্স পড়ছেন, এবং এখানে প্রত্যেকটা কোর্সের অ্যাসাইন্ড ক্রেডিট ভ্যালু আছে। এই শব্দগুলি আমি এই জন্যই বলছি, অনেক বেশি টেকনিক্যালিটির মধ্যে না গিয়েও, যে আমার মনে হয়েছে কোথাও আগামীর ছাত্রছাত্রীদের কাছে এই গোটা প্রসেসটা খুব পরিষ্কার হওয়া দরকার, যে এক একটি ক্রেডিট বলতে আমরা কি বোঝাচ্ছি। আমরা বলি ইউজিসি বোঝাচ্ছি, এবং সেই ক্রেডিটের ডিস্ট্রিবিউশন ঠিক কিভাবে হচ্ছে, তার অ্যাসেসমেন্ট ঠিক কিভাবে হচ্ছে, এবং এর মধ্যে কতটা সংখ্যক স্টাডি আওয়ার্স, কতটা সংখ্যক পরীক্ষা ব্যবস্থা, কতটা সংখ্যক প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস, এই বিষয়গুলোকে কিন্তু নিজেরা খুব স্পষ্ট করে বুঝে নেবে। তৃতীয় যে কথাটাতে আসবো, যদি আপনারা আমাদের বিশ্ববিদ্যালয়েরও বিগত সিলেবাস দেখেন, অর্থাৎ প্রি সিবিসিএস সিলেবাস দেখেন, তার সাথে বর্তমান সিলেবাস দেখলে এটা সহজেই দেখা যাবে যে কোয়ান্টামটা কিন্তু অনেকটা বেশি। কিন্তু এটা বুঝতে হবে যে এই যে অধিক কোয়ান্টাম, এটাকে যেভাবে প্রথমত সেমেস্টার এবং
তার উপরে সেমিস্টারকে ইয়ারের হিসেবে ভাগ করে নেওয়া হয়েছে। এই ভাগগুলো আপনাদের প্রত্যেকের কাছে অত্যন্ত সুস্পষ্টভাবে থাকতে হবে। এরপরের যে কথাটা বলবো, যেটা প্রফেসর ঘোষ আগেও বলেছেন, নিশ্চয়ই সমাপ্তিতে আবারও বলবেন, যে আমাদের এই পদ্ধতিতে আমরা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে গোটা যে গ্যামাট অফ সার্ভিসেস দেব বা দিচ্ছি, যাকে আমরা টেকনিক্যাল ভাষায় স্টুডেন্ট সাপোর্ট সার্ভিস বলে থাকি, তার সবথেকে বড় অধ্যায় হচ্ছে আপনাদের সেলফ লার্নিং মেটেরিয়াল। এবং ঠিক এই জায়গাটাতেই আমি নিজের অনুভূতির জায়গাটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে কোথায় মুক্ত বিশ্ববিদ্যালয় ব্যবস্থা আপনাদের এই সেলফ মোটিভেটেড লার্নিং এ সাহায্য করছে। যে আপনারা কিন্তু কোর্সের শুরুতেই, প্রোগ্রামের শুরুতেই, যে মুহূর্তে আপনাদের এনরোলমেন্ট, রেজিস্ট্রেশন ইত্যাদি গোটা পদ্ধতিগুলো সম্পূর্ণ হয়ে যাচ্ছে, আপনাদের কাছে আমরা প্রিন্ট বা অনলাইন মাধ্যমে সম্পূর্ণ সেলফ লার্নিং মেটেরিয়াল পৌঁছে দিচ্ছি। যে সেলফ লার্নিং মেটেরিয়াল আমার বিশ্বাস এই মুহূর্তে আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকেই সেগুলি তৈরি করার কাজে নিবিষ্ট রয়েছে। এই সেলফ লার্নিং মেটেরিয়ালটা আপনাদের প্রত্যেক সেমিস্টার বা ইয়ার যেভাবেই ডিস্ট্রিবিউট করা হোক না কেন, তার শুরুতে এটা হাতে পেয়ে যাওয়ার অর্থ হচ্ছে সেই সেমিস্টারে বা সেই ইয়ারে আপনাদের এক্স্যাক্টলি কি কি পড়তে হবে, কতটা পড়তে হবে, তার পূর্ণ ছবিটা আপনারা হাতের সামনে পেয়ে যাচ্ছে। এবং এই সেলফ লার্নিং মেটেরিয়ালগুলির যে নেচার, এগুলো কিন্তু ইনহেরেন্টলি প্রথাগত পাঠ্যপুস্তক বা টেক্সট বইয়ের থেকে আলাদা। এগুলি আপনাদের প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল কোর্সের একেবারে সেই জায়গাটাতে নিয়ে যাবে যে এসেন্সটা আপনাদের প্রয়োজন। অর্থাৎ এই সাপোর্ট সার্ভিসটার মধ্য দিয়ে, এবং এর সাথে অবশ্যই যত আপনারা এগোবেন তত আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের অনলাইন সাপোর্টের একটা বড় গ্যামাট আমাদের কাছে রয়েছে। অর্থাৎ এই দুই পদ্ধতির সাহায্যে আমরা নিরন্তর এই প্রয়াস করে থাকি যে আমাদের কাছে যারা লার্নার হিসেবে এসেছেন তাদের বেস্ট পসিবল প্রোডাক্ট ইন দ্য ফর্ম অফ হোয়াট ইজ অ্যাভেলেবল ইন দ্য ইন্ডাস্ট্রি সেটা আপনাদের কাছে পৌঁছে দেবে। এটা গেল আমাদের দিকের কথা। কিন্তু সাথে সাথে এই কথাটাও না বললেই নয় যে ওই সেলফ লার্নিং মেটেরিয়ালকে কতটা এবং কিভাবে আপনাদের নিজেদের কাজে আপনারা ব্যবহার করবেন, এর দায় কিন্তু অনেকটা আপনাদের। আপনাদের এই আন্ডার গ্রাজুয়েট কোর্সে প্রত্যেকটি লার্নার সাপোর্ট সেন্টারে আমাদের তারা স্বীকৃত কাউন্সেলর আছেন, যারা নির্দিষ্ট দিনে আপনাদের প্রয়োজনীয় একাডেমিক সাপোর্ট দেওয়ার জন্য উপস্থিত থাকবেন। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে আমরা নিজেরা বেশ কিছু সেশনস অর্গানাইজ করে থাকি, যেখানে আমরা সরাসরি আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করি এবং বিগত অন্তত 6 মাসে যে সময়টা আমরা আন্ডার গ্রাজুয়েটের এই সেশনগুলো করে থাকছি, তার ব্যক্তিগত অভিজ্ঞতা অত্যন্ত পজিটিভ অন বোথ সাইডস, ছাত্রছাত্রীদের এবং আমাদের পক্ষে। সুতরাং এই গোটা পরিস্থিতি, এই গোটা যে ব্যবস্থাটা, এর মধ্যে কিন্তু একটা জিনিস আপনারা খুব শুরু থেকেই বুঝেন, যে যেমন আমরা সারা বছর সোম থেকে শনি ক্লাসরুম সিচুয়েশনে আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করবো না মানে করার প্রক্রিয়াটা নেই এখানে। একইভাবে আমরা কিন্তু অন অ্যান্ড অফ ক্লাসরুমস সর্বক্ষণই আপনাদেরকে সব রকমের একাডেমিক সাপোর্ট দেওয়ার জন্য আছি। আমি একাডেমিক সাপোর্টের কথাটা এই জন্য বলছি কারণ আমরা এখানে যারা রয়েছি আমরা বেশিরভাগই ফ্যাকাল্টি মেম্বার্স। আমাদের অফিসার্স যারা আছেন, অর্থাৎ যারা আপনাদের ইউনিভার্সিটিতে ভর্তি থেকে পাস আউট করে যাওয়ার বাকি সমস্ত ব্যবস্থা, সেটা রেজিস্ট্রেশন হোক, এক্সামিনেশন হোক, যাই হোক, সেই বিষয়ে সংশ্লিষ্ট যারা আধিকারিক আছেন তারা নিশ্চয়ই বলবেন।
আমরা এখানে মূলত আপনাদের শিক্ষা প্রদানের যে জায়গাটা এইটুকুনি নিয়ে আজকে কথা বলছি। এবার আমাকে যদি একটু দয়া করে বলেন যে এখানে স্পেসিফিক্যালি ইংলিশে ভর্তি হতে চাইছেন এমন ছাত্রছাত্রী কেউ আছেন কিনা, তাহলে আমি স্পেসিফিক সিলেবাসের মধ্যে যাব, না হলে সেই আলোচনায় আজকে আমি যাব। সেটা তো বোঝা যাবে না। তুমি যেটা করতে পারো, জি এর সিলেকশনটা একটু বলে দাও, কি কি অপশন আছে। বাস্কেট আছে তো, জি এর বিভিন্ন বাস্কেট আছে, সেই বাস্কেটটুকু বলে দাও। তোমরা ইংলিশ অনার্স যারা পড়বে তারা কোন পোর্শনটা সিলেক্ট করতে পারে। তিনটে ঠিক গ্রুপ আছে, আছে আমি আমাদের। তাহলে হ্যাঁ। সব থেকে হ্যান্ডি আমাদের ছাত্রছাত্রীদের কাছে যে জিনিসটা পৌঁছবে সেটা প্রসপেক্টাস, হুম, সেইটারই আমি রেলেভেন্ট অংশটা এখানে শেয়ার করছি স্ক্রিন। একদম একদম। দেখুন, যে অংশগুলো আমি মার্ক করে রেখেছি এই শব্দগুলো আপনারা এতক্ষণে শুনে ফেলেছেন, যে সিসি মানে হচ্ছে কোর কোর্স, এই মানে হচ্ছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সেস, জি মানে হচ্ছে জেনারিক ইলেকটিভ। এইভাবে কোর্সগুলো নমেনক্লেচার করা হয় এবং ডিএসসি বা ডিসিপ্লিন স্পেসিফিকটা আরো পরে আসে। আমি পেজটা স্ক্রল করলেই সেটা দেখতে পাবো। এখানে খুব সংক্ষিপ্তভাবে কোর কোর্স, ইংরাজির কোর কোর্সের যে পেপারগুলো, যে কোর্সগুলো আপনারা পড়বেন সেগুলিকে নির্দেশ করে রাখা হয়েছে। এবং প্রফেসর ঘোষ যেমনটা বললেন, যেহেতু চয়েসটা মূলত জেনারিক ইলেকটিভের ক্ষেত্রেই আসে, আমি জেনারিক ইলেকটিভের বাস্কেটটাতে চলে যাচ্ছি। এখানে আপনারা যদি হাইলাইটেড পোর্শন দেখেন, দেখবেন এখানে 14টি কোর্সের কথা বলা আছে। এগুলো সবই আপনাদের প্রসপেক্টাসেও আছে এবং খুব শীঘ্রই এগুলো ওয়েবসাইটেও চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পাবেন। ইংরাজির সাথে যে জির কম্বিনেশন, সেখানে দেখুন এই তিনটি আছে। থার্ড কম্বিনেশনটা আমি দেখাতে পারছি না কারণ আমার সিস্টেমে বাংলা রিড করছে, কিন্তু ইংরাজির সাথে আপনারা জেনারিক ইলেকটিভ হিসেবে পাচ্ছেন ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং বাংলা। এবং সেখানে এই যে কোর্সগুলি রয়েছে, এই কোর্স কোডগুলিকে আপনাদের একটু দেখে নিতে হবে, কারণ যখন আপনারা ওই ফর্ম ফিল আপ করছেন সেখানে কিন্তু এই স্পেসিফিক ড্রপ ডাউন গুলো থেকেই আপনাদের নির্বাচন করতে হবে। এবং যেমনটা প্রফেসর ঘোষ বললেন, এই সমস্যাটা আমরা যখন ফর্ম ঝাড়াই বাছাই করি তখন ফেস করি বলেই বলছি, দয়া করে এই অপশনগুলো অত্যন্ত সচেতনভাবে এক্সারসাইজ করবেন। কারণ অনেক সময় এই সমস্যাটা হয় যে আপনারা একটা কিছু ফিল আপ করে দেন, দিয়ে তারপরে এসে বলেন যে এটা আমরা চেঞ্জ করব। এটা আপনাদেরও বুঝতে হবে যে এই সিস্টেমের মধ্যে থেকে গোটা জিনিসটাকে কিন্তু বের করে এনে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং মেক ইনফর্মড চয়েসেস, থিঙ্ক আউট ইয়োর চয়েসেস অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিং। মানববিদ্যা অনুষদ বা স্কুল অফ হিউম্যানিটিজ এর পক্ষ থেকে এবং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবার একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর মুখার্জি, আপনি খুব সুন্দর সরল ভাষায় বুঝিয়ে দিয়েছেন ডুজ অ্যান্ড ডোন্টস। মানে একজন শিক্ষার্থী বন্ধুই বলবো, আমরা লার্নার বলছি, ছাত্র আমরা বলবো না, কারণ এখানে অনেক বেশি বয়সের মানুষজনও আমাদের এখানে ভর্তি হন। আমরা শিক্ষার্থী বন্ধুই বলি, লার্নার্স। তো তারা কিভাবে পড়াটা এগিয়ে নিয়ে যাবেন সে বিষয়ে একটি সম্যক ধারণা ডক্টর মুখার্জি দিলেন। এবং আমি বলবো যারা ভর্তি হতে চান বা ভর্তি হতে আগ্রহী তারা আমাদের ওয়েবসাইটটা ভালো করে ফলো করবেন। ওয়েবসাইটের বিভিন্ন যে লিঙ্কগুলো আছে সেখানে সিলেবাসগুলো আপলোডেড, সব হয়তো হয়নি, বেশ কিছু প্রোগ্রামের সিলেবাস আমরা আপলোড করে দিয়েছি, হয়তো আগামী 2-3 দিনের মধ্যে আরো কিছু সিলেবাস আপলোড হয়ে যাবে। কারণ ভর্তি হওয়ার সময় অনেকে জানার আগ্রহী থাকবে, অনেকে দেখতে চাইতে পারে, দেখি আমি যদি ইংরেজি পড়ি তাহলে আমার কি কি পড়তে হবে, যেগুলো আমরা এখন দেখালাম। এগুলো আরো ডিটেলস যে সিলেবাস সেগুলো আমরা আপলোড করার চেষ্টা করছি। আরেকটা আমি কথা বলবো যে ওয়েবসাইট ইজ দ্য অনলি অথেন্টিক সোর্স অফ ইনফরমেশন। অন্য কোথায় কে কি বলছে, কোথায় একটা ভিডিও পাবলিশড হয়েছে, সেটা কিন্তু জেনুইন খবর নাও হতে পারে। আমি যদি ইউনিভার্সিটির সম্পর্কে বা ইউনিভার্সিটির কোনো প্রোগ্রাম সম্পর্কে জানতে চাই তাহলে সেটা আমাকে ইউনিভার্সিটির ওয়েবসাইটেই যেতে হবে। এই ওয়েবসাইট খুবই ইনফরমেটিভ একটা পোর্টাল করা হয়েছে আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে, ডেইলি এটা আপডেট করা হয়। আমার অনুরোধ থাকবে যারা ভর্তি হতে চাইছে বা যে কোনো ব্যক্তি যদি কোনো ইউনিভার্সিটি সম্পর্কে খবর জানতে চায়, ইনফরমেশন পেতে চায়, তারা যেন ইউনিভার্সিটির ওয়েবসাইটটা দেখেন। আরেকটা কথা বলি আমি, যে লার্নার আমরা বললাম, আমরা ক্রেডিট বললাম, এই বিষয়ে তো আমরা আরো বিশদ আলোচনা করব যারা ভর্তি হবে আপনার
অ্যাডমিশন আমরা আরো একটা প্রোগ্রাম করব, সেটাকে আমরা নাম দেব ইন্ডাকশন মিটিং। সেখানে আমরা সবাই সবার সাথে পরিচিত হব, সিস্টেমের সাথে পরিচিত হব। এখানে আমরা যেটা বলার চেষ্টা করছি যে এখানে ডক্টর মুখার্জি একটা মিস করে গেছেন, এই যে ইংরেজি অনার্স পড়বে তাদের কি ফিউচার প্রসপেক্ট কি, এটা যদি একটু বলেন। বিএ ইন ইংলিশ পড়লো, সে ভবিষ্যতে কি করতে পারে, ডক্টর মুখার্জি যদি বলেন। হ্যাঁ, অনির্বাণ। প্রসপেক্ট কি আছে, ইংরেজি অনার্স পড়ে সে কি করতে পারে ভবিষ্যতে? আমাদের কোর্সটা কেমন ভাবে ডিজাইন করা যাতে যে মোবিলিটিটা কিরকম হবে, হায়ার লেভেলে সে হায়ার স্টাডিজে যেতে পারবে, সে রিসার্চে যেতে পারবে, বা কাজের ক্ষেত্রে কি 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 বেনিফিট পাবে যদি কোনো একটি ছেলে বা মেয়ে আমাদের ইংলিশ অনার্স পাস করে, তার জব অপরচুনিটি কি আছে একটু যদি বলেন। হ্যাঁ, খুব যথার্থ প্রশ্ন। সরি, আমি মিস করে গেছি জায়গাটা। কারণ এখনো আমাদের রাজ্যে যে বিষয়গুলিতে সব থেকে বেশি ছাত্রছাত্রীদের ভিড় হয় তার মধ্যে ইংরাজি অবশ্যই। এখন বাই ইটস ভেরি নেচার আমরা আমাদের যে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, নতুন প্রোগ্রাম সিবিসিএস এর অন্তর্গত যেটা আমরা ডিজাইন করেছি, এর মধ্যে দুটি দিক আছে। প্রথমত হচ্ছে বাই ইটস ভেরি নেচার, এবং এটা আমার বিশ্বাস যে কোনো সিবিসিএস আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ক্ষেত্রেই প্রযোজ্য, যে সেই বিষয় উচ্চশিক্ষা লিডিং আপ টু রিসার্চ এর যে ফাউন্ডেশন, এটা অটোমেটিক্যালি তৈরি হয়েছে প্রথম। কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের এটাও মাথায় রাখতে হবে যে সবার পক্ষে সেই অপশনটা ভায়াবল বা প্রয়োজনীয় নাও মনে হতে পারে। সেক্ষেত্রে আমাদের কোর্স স্ট্রাকচারটি এমন ভাবেই করা হয়েছে যে ইংরাজি শিক্ষা মানে তো শুধু সাহিত্য চর্চা নয়, ইংরাজি শিক্ষা মানে ভাষাগত দক্ষতার জায়গাটাও ভীষণভাবে প্রয়োজন। তাই এই জায়গাটা থেকে লিঙ্গুইস্টিক স্কিলস ডেভেলপ করে যারা আগামীতে এগোতে চাইবেন তাদের জন্য ক্ষেত্রটি একেবারে প্রস্তুত। এছাড়া নিশ্চিতভাবেই আজকের দিনে ভীষণ ফ্লারিশিং যে অ্যাভিনিউজ লাইক মিডিয়া স্টাডিজ, অ্যাভিনিউজ লাইক জার্নালিজম, মাস কমিউনিকেশন, এবং অবশ্যই যে কোনো ধরনের সরকারি কম্পিটিটিভ পরীক্ষায় বসার জন্য যে বেসিক স্কিল তৈরির জায়গাটা থাকে, সেই জায়গাটাও এই সিলেবাসের মধ্যে এনভিশন নিশ্চিতভাবেই করা হয়েছে। এবং আমি আশা করব আগামী দিনে যারা আমাদের এই প্রোগ্রামে ভর্তি হবেন, এনরোলড হবেন, তাদের সাথে আরো বিস্তৃত আলোচনার মাধ্যমে তাদের প্রয়োজনগুলো বুঝে আমরা তাদেরকে সঠিকভাবে কোর্সের কোন জায়গাগুলো থেকে আমরা ফার্দার গাইড করতে পারি, সেই জায়গাটা নিশ্চিতভাবেই আরো প্রশস্ত হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর মুখার্জি। এরপর আমি অনুরোধ করব শ্রী সুদর্শন রায়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ কমার্স। কমার্সের কি কি কোর্স পড়ানো হবে এবং কমার্স কোর্স করে তারা কি তাদের কাজের ক্ষেত্রটা কি কি থাকবে সেটা যদি একটু বলেন। যেহেতু ডিস্ট্রিবিউশনটা সমান রেসপেক্টিভ অফ প্রোগ্রাম, ডিস্ট্রিবিউশন বলার দরকার নেই কোন সেমিস্টারে কি পড়বে, আমাদের জাস্ট জিইসিটা বা ডিএসইসি তে যদি কোনো কম্বিনেশন থাকে সেগুলো বলবো, এবং কাজের ক্ষেত্র কি কি আছে সেগুলো। আচ্ছা স্যার। হ্যাঁ, আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আমাদের থ্যাংক ইউ আমাদের ডিরেক্টর। স্ক্রিন দেখা যাচ্ছে না, শেয়ার করো। ওয়েলকাম টু আওয়ার প্রসপেক্ট লার্নার্স। আজকে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো আমরা অলরেডি বেসিক স্ট্রাকচারটা আমরা এতক্ষণে শুনে ফেলেছি এবং বুঝেও গেছি। তো আজকে স্যার যেভাবে যেমনটা বললেন যে আমরা সরাসরি কমার্সের কোর জায়গাটুকু আমরা দেখে নেওয়া যায়। এটা তো এতক্ষণে বুঝেই গেছি যে আমাদের যেমন তোমার স্ক্রিন শেয়ার হয়নি, খোলেনি, তোমার পিপিটি খোলেনি। হ্যাঁ, পিপিটি খোলেনি। সুদর্শন, তোমার পিপিটি খোলেনি। সুদর্শন শুনতে পাচ্ছ? কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেছে।
শোনা যাচ্ছে সুদর্শন? ঠিক আছে, তোমাকে আমি পরে ডেকে নিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর শ্রাবন্তী চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সোশিওলজি ফ্রম স্কুল অফ সোশ্যাল সায়েন্স। তো ডক্টর চৌধুরীকে অনুরোধ করব, আপনি আপনার যে সোশিওলজি প্রোগ্রাম আছে, অনার্স ইন সোশিওলজি সিবিসি সিস্টেমে আপনারা কি কি কোর্স অফার করছেন, বিশেষ করে কম্বিনেশনের ক্ষেত্রে, সেগুলো যদি আপনারা বলেন। গুড আফটারনুন সবাইকে। গুড আফটারনুন স্যার, সবাই যারা উপস্থিত রয়েছেন। আজকে আমরা স্যারের উদ্যোগে, ইউনিভার্সিটির উদ্যোগে আমরা দেখলাম, এবং বেশ কয়েকটা প্রি কাউন্সেলিং সেশনই আমরা দেখছি যে স্টুডেন্টদের বা লার্নারদের সাহায্য করার জন্য আমরা কি কি বিষয়ে নির্বাচন করতে পারি এবং আমরা কিভাবে নির্বাচন করতে পারি সে বিষয়ে আমরা অনেকটা জানতে পাচ্ছি বা অবগত হচ্ছি। আজকে চলুন আমরা সমাজতত্ত্ব দেখি। সোশিওলজি আমরা প্রথমত কেন পড়বো এবং কিভাবে আমরা বিষয় নির্বাচন করব। এটা বেসিক্যালি যেহেতু চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, সেজন্য এই জায়গাগুলো আমাদের দেখে নেওয়া দরকার। আশা করছি আমার পিপিটি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনার্স ইন সোশিওলজি এইচএসএ। প্রথমে আমরা একটু দেখে নিই আমাদের লার্নিং আউটকামস গুলো কি। কারণ একটা বিষয় নির্বাচন করার আগে অবশ্যই জেনে নিতে হবে সে বিষয়টা আমরা কেন নির্বাচন করছি, হঠাৎ করে এই বিষয়টা কেনই বা অন্য বিষয় নয়। সমাজতত্ত্ব প্রথমত আমাদের চারিদিকে যে উত্তরোত্তর সামাজিক পরিবর্তন ঘটে চলেছে এবং বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন অঞ্চলে যে অ্যাডভোকেসি মুভমেন্টস, আন্দোলন, নতুন নতুন পরিবর্তন হচ্ছে, সেগুলো সম্বন্ধে জানতে এবং সেই জাতীয় ক্যারিয়ার চুজ করতে আমাদের সাহায্য করবে। আমরা দেখবো যে নানান নন প্রফিট অর্গানাইজেশনস আছে বা এনজিওস আছে বা বিভিন্ন সরকারি সংস্থাগুলো রয়েছে যেগুলো এই সামাজিক পরিবর্তন, অর্থাৎ সমাজ যে একটা ডামাডোলের মধ্য দিয়ে চলছে, সেই পোস্ট মডার্নিজম, আরবানাইজেশন, নগরায়ন, শিল্পায়ন, এই জায়গাগুলোকে ট্যাকল করার চেষ্টা করছে। এগুলো আমরা করছি তো, কিন্তু কাজে লাগাবো কি করে? বিভিন্ন পোটেনশিয়াল অর্গানাইজেশন যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, গ্রিন পিস, ওয়ার্ল্ড ব্যাংক, ইউনেস্কো, ইউনিসেফ, এগুলো কিন্তু সমাজতত্ত্বে যারা স্নাতক বা স্নাতকোত্তর করেছেন তাদেরকে ইনভাইট করেন তাদের কাজের জন্য। এবং যেহেতু আমরা জানি যে ইসরো বা ইউনিসেফ বা এই জাতীয় ক্রাই বিভিন্ন সংস্থাগুলো সোশ্যাল ইস্যুজ, সামাজিক ঘটনাবলী নিয়ে কাজ করে বিভিন্ন অঞ্চলে, রিমোট অঞ্চলে বা যেগুলো ঘটনা সমস্যা বহুল অঞ্চল, সেই সমস্ত এলাকা নিয়ে কাজ করে। ফলত এই সংস্থাগুলোতে কাজ করার বা কাজ পাওয়ার আন্তর্জাতিক স্তরে আমাদের একটা বড় জায়গা থাকে। অবশ্যই আমাদের আঞ্চলিক জায়গায় নন প্রফিট অর্গানাইজেশনস বা এনজিওস গুলোর সাথে কাজ করার একটা বড় জায়গা, এবং বিভিন্ন এনজিওস আছে এবং কোনো না কোনো ভাবে ডেটা কালেক্টর হিসেবে, ডেটা অ্যানালিস্ট হিসেবে, রিসার্চার হিসেবে বা ওদের অন্য যে কোনো উইংয়ে আমরা কাজের সন্ধান পেতেই পারি। আরো একটা প্রফেশনাল স্পেশালাইজেশনের জায়গা রয়েছে সমাজতত্ত্বে, যে কারণে আমরা হিউম্যান পপুলেশন বা পপুলেশন স্টাডিজ বলে একটা পেপার রেখেছি। কারণ হিউম্যান পপুলেশন নিয়ে জনসংখ্যা বিষয়ক যে পর্যালোচনা বা ডেমোগ্রাফিক স্টাডিজ, সেটা কিন্তু আমাদের কাজের একটা বড় জায়গা। এটা সোশিওলজিস্টে মনে রাখতে হবে। বিশেষ করে যে সেন্সাস স্টাডি গুলো হয় বা ন্যাশনাল স্যাম্পল সার্ভে, এই জাতীয় যে কাজগুলো হয়, সেখানে কিন্তু বহু সংখ্যক এইরকম ডেটা কালেক্টার্স প্রয়োজন হয়। এবং যেহেতু সমাজতত্ত্বে আমরা এই পেপারগুলো পড়ি, ডেমোগ্রাফিক্স পড়ি, আমরা রিসার্চ মেথোডোলজি পড়ি, এবং মেথোডোলজির যে একেবারে খুব ভিতরে গিয়ে আমাদের কোয়ান্টিটেটিভ স্টাডিজ, কোয়ালিটেটিভ স্টাডিজ, এগুলোর মধ্য দিয়ে মেথোডোলজি বোঝার চেষ্টা করি। ফলত এই টেকনিক্যাল জায়গাগুলোতে কিন্তু কাজের জায়গা সমাজতত্ত্বে ভীষণ রকম ভাবে রয়েছে। আর যেহেতু আমরা বললাম যে এই জাতীয় কোয়ান্টিটেটিভ স্টাডি নিয়ে আমরা কাজ করি, সেজন্য যে কোনো প্রোগ্রাম ইভ্যালুয়েশন, গভর্নমেন্ট কোনো একটা রিসার্চ প্রজেক্ট করবে, কোনো একটা ড্যাম তৈরি করবে, একটা হাইড্রো ইলেকট্রিক রিসার্চ প্রজেক্ট করবে, তো তার জন্য আগে থেকে তৈরি হওয়া, প্রস্তুত হওয়া, পাইলট সার্ভেস করে নেওয়া যে সত্যি এই অঞ্চলে এই কাজটা করা যাবে কিনা, এবং যে কোনো ইভ্যালুয়েশন রিসার্চ করা, ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিসার্চ করা, সেক্ষেত্রেও কিন্তু সমাজতাত্ত্বিকদের প্রচন্ড রকমের প্রয়োজন হয়। একটু খোঁজ নিয়ে দেখবেন চারিদিকে যে রিসার্চ প্রজেক্ট গুলো চলছে, সেগুলো গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের, সর্বত্রই কিন্তু সোশিওলজিস্টদের সাংঘাতিক চাহিদা।
আরো লার্নিং আউটকামস আছে, কেন সমাজতত্ত্ব পড়বো। আরো একটা বড় জায়গা হচ্ছে ল এবং আইন বিষয়ক জুডিশিয়ারি সার্ভিসে কিন্তু সমাজতত্ত্বের একটা বড় জায়গা আছে। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস, যেটা আমাদের কলকাতাতেই অবস্থিত, এবং শুধু এনইউজেএস না, যে কোনো ল ইউনিভার্সিটিতে কিন্তু সোশিওলজির একটা জায়গা রয়েছে, এবং আমাদেরও ক্রিমিনাল সোশিওলজি রয়েছে, এবং ক্রাইম নিয়ে যারা পড়েন বা ল নিয়ে যারা পড়েন তাদের কিন্তু সমাজতত্ত্ব একটা কম্পালসারি পেপার। এরপর অবশ্যই যে কোনো পাবলিক ইস্যুস নিয়ে আমরা যদি কাজ করতে চাই, সেটা ব্যুরোক্রেটিক লেভেলে হতে পারে, সেটা সরকারি ব্যবস্থায় হতে পারে, বা যেটা বললাম আঞ্চলিক অবস্থা, অ্যাডভোকেসি অর্গানাইজেশনস বা গ্রাসরুট লেভেল অর্গানাইজেশনস, সর্বত্রই কিন্তু সোশ্যালজির প্রয়োজন পড়ে। এবং মানে এটার রেঞ্জটা, পরিধিটা এতই বিস্তৃত যে আমরা আঞ্চলিক সম্প্রদায়গত কাজ যেমন করতে পারি, পাবলিক সার্ভিসেস দিতে পারি, তেমনি ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক পরিযায়ী সম্পর্ক বা ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন রিলেশনস, সেই জায়গা পর্যন্ত পৌঁছে যেতে পারি, এমবাসির যে কোনো সোশ্যালজিক্যাল কাজ করতে পারি। মূলে রয়েছে যে একটা সুন্দর সম্ভাব্য পরিবর্তনশীল জগৎ তৈরি করার জন্য, যেটা পরের প্রজন্মের জন্য খুব কন্ডিউসিভ হবে, সুযোগ্য হবে, সেরকম একটা জগৎ গড়ে তোলার জন্য যা যা দরকার, যা যা পরিষেবা দরকার, সমস্তটাই কিন্তু সোশ্যালজি দিয়ে থাকে। ফলত নন প্রফিট অর্গানাইজেশনস এবং বিভিন্ন বিষয় যেমন ফ্যামিলি, ইউথ ওয়েলফেয়ার, এগুলো কিন্তু ইউনিক যে অ্যাপ্রোচ বা পার্সপেক্টিভস রয়েছে, যেগুলো আমরা আমাদের ক্যারিয়ার প্রসপেক্টস এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এবং যেহেতু এগুলো পিপল ওরিয়েন্টেড, আমরা মানুষকে নিয়ে কাজ করি, তাদের ইস্যুস, তাদের প্রবলেমস, তাদের ওরিয়েন্টেশনস নিয়ে কাজ করি, ফলত সমাজতত্ত্ব কিন্তু এখানে একটা বড় জায়গা। এরপর অবশ্যই আরো অনেক আউটকামস আছে। আমি ছোট করে যদি বলি, সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করতে পারি, যেটা বললাম সোশ্যাল ইস্যুস থাকে। মনে রাখতে হবে ডিজাস্টার এখন একটা বড় জায়গা, আমাদের এতগুলো বিপর্যয় ঘটেছে, আয়লা থেকে শুরু করে বুলবুল, নানান রকমের প্রবলেমস হয়েছে বা এরকম প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, ফলত এই জায়গাগুলো নিয়ে কাজ করার জন্য সোশ্যাল ওয়ার্কের কিন্তু দরকার। জার্নালিস্ট অবশ্যই বড় বড় পেপার এবং ছোট ছোট যে কোনো পেপার, জার্নালস, সেখানে কিন্তু লেখালেখির জন্য সোশ্যালজি, যেহেতু সোশ্যাল ইস্যুস এর উপরে আমাদের ধারণা যে আমরা জানি বা আমরা লিখতে পারি, ফলত এই কাজটা আমরা করতে পারি। এরপর পরবর্তীতে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং বিউরোক্রেটিভ মিডিয়েটর হিসেবে কাজ করতে পারি, রিহ্যাবিলিটেশন কাউন্সিলর হিসেবে কাজ করতে পারি। ড্রাগ অ্যাডিকশন বা যে কোনো বিচ্যুতির ফলে যারা সমাজ থেকে বেরিয়ে গেছেন বা অন্য জায়গায় চলে গেছেন, তাদের আবার বিপদ থেকে নতুন জায়গায় বা সঠিক জায়গায় আনার জন্য রিহ্যাবিলিটেশন কাউন্সিলরের জায়গাটা আমাদের রয়েছে। ফ্যামিলি কাউন্সিলর, সার্ভে রিসার্চারের কথা আগেই বলেছি, হিউম্যান রিসোর্স স্পেশালিস্ট এবং এইচআর এর একটা আলাদা স্পেশালাইজেশন রয়েছে, যেটা সমাজতত্ত্বে আপনারা অনার্স করে স্নাতক হয়ে তারপরে একটা আপনারা কোনো ডিপ্লোমা কোর্সও করতে পারেন। পলিসি অ্যানালিস্টের জায়গা, এখন যে কোনো জায়গায় যখনই আমরা নতুন পলিসি তৈরি করি, আমরা দেখিনি যে এটা এই পলিসিটা আমরা নিতে পারি কিনা, এবং তার আগে পরে আমরা যে কাজগুলো করি পলিসি অ্যানালিসিসের জন্য, সেটাও কিন্তু সমাজতাত্ত্বিক গবেষণা বা সোশ্যাল রিসার্চ না করে আমরা এগোই না। মিডিয়া প্ল্যানার তো অবশ্যই, মিডিয়া প্ল্যানিং, অ্যাডভার্টাইজিং, ক্যাম্পেইনিং, এগুলোর একটা বড় জায়গা আছে, এবং কোন প্রোডাক্ট চলবে তার ক্যাম্পেইনিং, অ্যাডভার্টাইজিং কিভাবে করা উচিত, মোটের কথা যে কোনো প্রমোটিং বা প্রমোশন, এই সমস্ত কাজেও কিন্তু যেহেতু আমরা অডিয়েন্সকে ভালো চিনি এবং আমরা সোশ্যাল রিসার্চ গুলো করতে পারি, সার্ভে রিসার্চ আমরা ভীষণ ভালো করতে পারি, আমরা ইন্টারভিউ করতে পারি, আমরা সেন্সাস স্টাডি করতে পারি, আমরা যে কোনো ধরনের কন্টেন্ট স্টাডি করতে পারি বা ফিল্ড রিপোর্টিং করতে পারি, ফলত মিডিয়া প্ল্যানিং এর কাজটাও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি পেতে পারি। এরপরে অবশ্যই আমরা জানি যে আমাদের যে কোর্স স্ট্রাকচারটা রয়েছে, যে কোর কোর্স, আমাদের 14টা কোর কোর্স রয়েছে। সেমেস্টার 1-এ কি কি কোর্স, জেনারিক ইলেকটিভ আমরা মূলত সেমেস্টার 1, 2, 3, 4 এই 4টেতে নেব। ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কিসে নিতে পারি, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স আমাদের আছে, এটা কম্পালসারি কোর্স। এসএসসি আছে, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এই কোর্সগুলো কিন্তু আমরা নিতে পারি, এবং এখানে আমাদের কত ক্রেডিট, কি বৃত্তান্ত, এটা আপনারা প্রসপেক্টাসে পাবেন এবং ওয়েবসাইটেও পাবেন। আচ্ছা, জি কম্বিনেশনটার কথা একটু ছোট করে বলছি। আমরা মূলত এখানে 3টে কম্বিনেশন দেখছি, হিস্ট্রি দেখবো, ইতিহাস দেখবো, পলিটিক্যাল সায়েন্স দেখবো, বেঙ্গলি দেখবো। এর মধ্যে আমরা যেটাই নির্বাচন করব, সেটা কিন্তু এই 3টের মধ্যে খুব ক্যাটেগরিক্যালি আমাদের নির্বাচন করতে হবে, কারণ পরবর্তীতে আমরা খুব একটা চেঞ্জ করতে পারবো না বা পরিবর্তন করতে পারবো না। এই জায়গাটায় বলাই বাহুল্য যে আমরা যখন জি কম্বিনেশনটা তৈরি করেছি,
তখন কিন্তু আমরা এমপ্লয়াবিলিটি বা আমাদের কাজের যোগান স্টুডেন্টদের দিতে হবে সেটার কথা মাথায় রেখেই করেছি। যেহেতু হিস্ট্রিতে স্কুল সার্ভিস কমিশনের বড় জায়গা রয়েছে, ফলে তো আপনি সোশিয়োলজি অনার্স নিয়ে পাশ করলেন এবং তার সাথে আপনার হিস্ট্রিও জি হিসেবে রয়েছে, ফলে তো আপনি কিন্তু এসএসসিতে একটা বিশাল বড় কাজের জায়গা পাবেন। কারণ সোশিয়োলজিতেও যেমন এসএসসিতে খানিকটা জায়গা রয়েছে, হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্সেও কিন্তু যথেষ্ট রয়েছে, বাংলাতে তো রয়েছে। ফলে তো আমরা জি কম্বিনেশনটা কিন্তু এগুলো মাথায় রেখেই করেছি। এবং মনে রাখতে হবে হিস্ট্রিতে বা পলিটিক্যাল সায়েন্সে আমরা যে টপিকগুলো সিলেক্ট করেছি সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং টপিক। দেখুন পলিটিক্যাল সায়েন্স আমরা ন্যাশনালিজম নিয়ে পড়ছি, কারণ ন্যাশনালিজম আমাদের একটা খুব হট টপিক। এবং এই বিষয়গুলো নিয়ে যদি আমরা জার্নালিজমের কোনো কাজ পাই মিডিয়া সংক্রান্ত, এখন যেহেতু মিডিয়ার ভীষণ রকমের রমরমা, ন্যাশনালিজম একটা ইট সেলস লাইক হট কেক, এটা বিষয় যাতে বলতে পারি। ফেমিনিজম আরো একটা জায়গা, গান্ধী এবং কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, আম্বেদকর, এগুলো নিয়ে যেহেতু আমাদের একটা ভালো জায়গা তৈরি হতে পারে, সেই জন্য এই পেপারগুলো আমরা রেখেছি, পলিটিক্যাল সায়েন্সের এই জায়গাগুলো আমরা রেখেছি। ফলে তো এই তিনটে জায়গা থেকে আমরা যে কোনো একটাকে রাখতেই পারি। বাংলাতেও আবার বাংলা সমাজ ও সাংস্কৃতিক পরিচয়, বাংলা সাহিত্যের ইতিহাস, এইরকম কিছু লুসিড জিনিসও আমরা রেখেছি। আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের যেটা পড়তে ইন্টারেস্টিং মনে হয় এবং তার সাথে আমি কাজের জায়গাগুলো বললাম সেগুলো ম্যাচিং করে আপনারা জি কম্বিনেশন নেবেন। আচ্ছা, আমরা কিভাবে আমাদের তাহলে লার্নারদের সাহায্য করছি? আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কেন পড়বেন সমাজতত্ত্ব? এটা তো অন্য বিশ্ববিদ্যালয়েও পড়তে পারতেন, হঠাৎ করে নেতাজি সুভাষ কেন? প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গে আর কোনো ওপেন ইউনিভার্সিটি নেই যেখানে সমাজতত্ত্বে ইউজি পড়ানো হয়। এটা কিন্তু একমাত্র অনার্স ওপেন ইউনিভার্সিটিতে, আমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতেই পড়ানো হয়। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, যে আমরা যে স্টাডি মেটেরিয়াল আপনাদের দিই সেটা এতটাই সাধারণ ভাষায় এবং এত ইন্টারেস্টিং ভাষায়, আমাদের ভাষাটা একটু পড়বেন, টেক্সটটা একটু পড়বেন, তাহলেই বুঝতে পারবেন। মনে রাখবেন কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু এরকম হাতে তৈরি বই কাউকে দেয় না। আমরা নিজেরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি, আমাদের ম্যাডামরা পড়াতেন, লেকচার দিতেন, আমরা নোটস গুলো লিখে রাখতাম এবং তার কিন্তু কোনো রেকর্ড নেই। অনেক বছর পরে সেটা যদি খুঁজতে চাই পাবো না। কিন্তু নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছেন তারা যেহেতু এসএলএম গুলো হাতে পাচ্ছেন, এবং শুধু হাতে নয় তারা ইএসএলএম গুলো হাতে পান, ফলে তো তারা যদি 4 বছর পর, 5 বছর পর, 10 বছর পর দেখতে চান, তাও তারা দেখতে পাবেন, পড়তে পারবেন। আপনারা একটু রেকগনাইজ করবেন যে আমরা কি কষ্ট করে আমাদের এসএলএম গুলো আমরা তৈরি করি। আমাদের বইগুলো মোটামুটি যদি আপনাদের কাছে আসে, দেখবেন আমাদের বোর্ড অফ স্টাডিজে কারা রয়েছেন এবং কাদের দিয়ে আমরা লেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে আমরা কতটা পরিশ্রম করে, কতটা কষ্ট করে আমরা লেখাচ্ছি। আরেকটা কথা বলি, যে ইএসএলএম গুলো অলরেডি ওয়েবসাইটে আছে সেগুলো কিন্তু বাংলায় রয়েছে, যেগুলো আছে অলরেডি। সিবিসিএস এর আন্ডারে যে বইগুলো আমরা তৈরি করছি সেগুলো সব আমরা বাংলায় করতে পারিনি, এখনো পর্যন্ত বেশিরভাগ ইংরেজিতেই করা রয়েছে। তবে এখানে আপনারা ভয় পাবেন না। কেন ভয় পাবেন না? কারণ আমরা বইয়ের সিলেবাসের পেছনে একটা লম্বা লিস্ট দিয়েছি এবং সেখানে we have ensured অ্যাটলিস্ট সমাজতত্ত্বের ক্ষেত্রে কিন্তু বাংলায় প্রচুর রিডিং ম্যাটেরিয়াল আমি দিয়ে দিয়েছি, যে রিডিং ম্যাটেরিয়াল গুলো আপনারা বাজারে পাবেন এবং যেগুলো নামি দামি লেখকদের দ্বারা যেগুলো রচিত। সেই জন্য আপনারা সিলেবাসটা ভালো করে পড়বেন। যে সিলেবাসটা দেওয়ার ওয়েবসাইটে কিন্তু সিলেবাসটা অতি শীঘ্রই চলে যাবে। এটা 70 পাতার একটা বড় ডকুমেন্ট। আপনারা প্রত্যেকটা কোর কোর্সের পেছনে যে সাজেস্টেড রিডিংস আছে সেগুলো একটু পড়ে দেখবেন। সেখানে ইংরেজি লেখা যেমন আছে, বইয়ের নাম যেমন রয়েছে, বাংলা বইয়ের নামও কিন্তু ক্যাটাগরিক্যালি প্রত্যেকটা পেপারে দেওয়া হয়েছে, ফলে তো সেই জায়গাটা একটু মন দেবেন। এবং এরপর রয়েছে এবিএল, ওয়েব রেডিও এবং স্পেশাল লেকচার্স। আমরা নিয়মিত অডিও ভিডিও লেকচার্স পাঠাই, আমাদের ওয়েব রেডিও রয়েছে, আমরা অডিও ক্লিপিংস পাঠাই এবং স্পেশাল লেকচার্স হয় আমাদের। এগুলো কিন্তু এলএমএস এ উঠে যায় এবং আমাদের প্রত্যেকটা ক্লাস, বিশেষ করে সমাজতত্ত্বে, আমাদের কিন্তু রেকর্ডিং হয়। ফলে তো আপনারা যদি সেই মুহূর্তে ক্লাস করতে নাও পারেন তাতেও কোনো অসুবিধা নেই। আপনারা যদি পরবর্তীতে এলএমএস এ যান, সেই একই লেকচার আপনারা শুনতে পারবেন, দেখতে পাবেন, যতটা সম্ভব সেখান থেকে আপনারা ম্যাটেরিয়াল নিতে পারবেন। অলরেডি বললাম আমাদের লার্নিং ম্যাটেরিয়াল গুলো কিন্তু আমরা যাকে তাকে দিয়ে লেখাই না। আমাদের ইউনিভার্সিটিতে তৈরি করা বোর্ড অফ স্টাডিজ রয়েছে, এক্সপার্টস রয়েছে, কমিটি রয়েছে, প্যানেল রয়েছে এবং সেখানে নামি দামি সরকারি বিশ্ববিদ্যালয়ে লেখকরা রয়েছেন যারা ওদেরকে যারা লেখেন বা লিখতে আমাদের সাহায্য করেন। এবং একই সাথে আমাদের প্যারালাল অনলাইন এবং অফলাইন মোড চলে, যেটা আমি বললাম। আমাদের অনলাইন ক্লাস চলে নিয়মিত, তার সাথে আমাদের ওইআর ডেটাবেস আছে যেটা কিন্তু আমাদের ওয়েবসাইটেও রয়েছে।
ওপেন এডুকেশনাল রিসোর্স এবং সমাজতত্ত্বে কি কি ওপেন এডুকেশনাল রিসোর্সেস রয়েছে সেটা ওয়েবসাইটে আপনারা পাবেন। অলরেডি বলেছি ইউনিভার্সিটি, কারণ একমাত্র সমাজতত্ত্ব একমাত্র এই ওপেন ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ ইউনিভার্সিটি আমাদের পশ্চিমবঙ্গে দেয়, তৈরি করে। আরেকটা কথা বলি, সমাজতত্ত্বের ক্ষেত্রে প্র্যাকটিক্যালের জায়গা কিন্তু খুব বেশি নেই। ফলত আপনাদের কোনো জায়গায় যেতে হবে, সেখানে সার্ভে করতে হবে, সেখানে গিয়ে আপনাদের অনেক সময় কাটাতে হবে, বা আপনাদের অনেক টাকা খরচা করে আলাদা করে প্র্যাকটিক্যালের জন্য সময় অতিবাহিত করতে হবে, তার কোনো ব্যাপার নেই। ফলত যেহেতু প্র্যাকটিক্যালের বিষয়টা এখানে নেই, সেই জন্য কিন্তু সোশিওলজি আমরা নিতে পারি। এরপরে আমরা দেখছি যে প্যান্ডেমিক টাইমসে আমরা লার্নারদের কিন্তু সাংঘাতিকভাবে হেল্প করেছি, এবং যেটা অলরেডি প্রফেসর ঘোষ বললেন যে প্যান্ডেমিকের সময় কিন্তু আমরা নিয়মিত ক্লাস নিয়েছি, এবং সোশ্যাল সায়েন্সের মধ্যে সমাজতত্ত্ব বোধহয় সবচেয়ে বেশি ক্লাস নিয়েছে, নিয়মিত ক্লাস নিয়েছে, এবং এখনো আমরা নিচ্ছি। আরেকটা কথা বলাই বাহুল্য, ন্যাক ক্রেডিটেড A+ ইনস্টিটিউশন একমাত্র যারা সোশিওলজি প্রোভাইড করে ওপেন ইউনিভার্সিটি, একমাত্র নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। তাহলে কেন আপনারা এখানে আসবেন না, এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস স্যার, আমি একটু অনুমতি নিয়ে, যদি যেহেতু আমাদের ডিটেল সিলেবাসটা তৈরি হয়ে গেছে, আপনি যদি আমাদের ডিটেল সিলেবাসটা একটু আমাকে শেয়ার করতে অনুমতি দেন, জাস্ট দেখাবো যদি সময় থাকে। আর না দেখিয়ে দিন। আচ্ছা, ওই ন্যাকের A+ হবে না, হ্যাঁ ওটা A হবে। সরি, হ্যাঁ আসলে এ যেহেতু মানে আমি খুব উত্তেজিত হয়ে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার, ওটা দেখাচ্ছি। একটু জাস্ট শো করে দিন তাহলে। হ্যাঁ স্যার, জাস্ট শো করে দিচ্ছি। আচ্ছা, নাম বলার দরকার নেই, পেপারের নাম বলার দরকার নেই। এটা তো আপনারা বুঝতেই পারছেন, প্রত্যেকটা টপিক আমরা রেখেছি সিলেবাসে, যেটা আপনাদের আমি যে জায়গাগুলো বললাম, কাজের জায়গাগুলো বললাম, প্রত্যেকটা কাজের জায়গায় যাতে আপনারা এই ভাবে কাজটা পেতে পারেন, আপনাদের এক্সপিরিয়েন্স থাকে, তাই সমস্ত কন্টেম্পোরারি ইস্যুস নিয়েই আমাদের প্রত্যেকটা পেপার রয়েছে। এরকম কোনো পেপার নেই, আপনারা যদি অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করেন যে আমাদের নেই, এরকম কোনো বিষয় নেই। মানে যেগুলো কন্টেম্পোরারি, যেগুলো রেলিভেন্ট, যেগুলো তাৎপর্যপূর্ণ এবং ভীষণ সাম্প্রতিক, প্রত্যেকটা টপিকে কিন্তু দেখুন আমরা রেখেছি। এবং আরো একটা কথা বলছি, আমরা রিসার্চ মেথোডোলজি যেহেতু টেকনিক্যাল জায়গা, আমরা কিন্তু সাংঘাতিক জোর দিয়েছি। ফলত রিপোর্ট রাইটিং, রিসার্চ রাইটিং, ডিসার্টেশন রাইটিং, এটা আমরা দেখাই এবং পড়াই এই জায়গাটা। আর একটা কথা যেটা আমরা বললাম যে কেন আপনার সমাজতত্ত্ব চুজ করবেন, কারণ আপনি দেখুন প্রত্যেকটা যে আমরা সাজেস্টেড রিডিংস তৈরি করেছি, ডিটেল সিলেবাস, এটা 70 পাতার একটা ডকুমেন্ট, সেখানে কিন্তু প্রত্যেকটা পেপার ধরে ধরে আমরা বাংলায় বই দিয়েছি, এবং ইংরেজি লম্বা লিস্ট রয়েছে, বাংলারও লিস্ট রয়েছে প্রত্যেকটা পেপারে। ফলত আপনি যদি হায়ার এডুকেশন করতে চান, পরবর্তীকালে এসএসসি পরীক্ষা দিতে চান, ইউপিএসসির পরীক্ষা দিতে চান, যে কোনো পাবলিক ডিসকোর্সের চাকরি করতে চান বা কাজ করতে চান, পরীক্ষা দিতে চান, এইটা কিন্তু আপনার কাছে রীতিমতো একটা বাইবেল হিসেবে কাজ করতে পারে। কারণ প্রত্যেকটা পেপারের পেছনে কিন্তু আমরা বিস্তৃত আমরা দিয়েছি, এবং আমাদের বাংলায় কাজও হচ্ছে। আমাদের ইংরেজি লেখা বেরোনোর পর আমরা বাংলায় অনুবাদ করার কাজেও আমরা মন লাগিয়েছি, সেটাও আমরা যত তাড়াতাড়ি আপনাদের সম্ভব দেব। তবে এই মুহূর্তে ইংরেজি বই আপনারা পড়ুন, তার সাথে এই যে আমরা বাংলা মেটেরিয়াল দিয়েছি সেগুলো আপনারা কনসাল্ট করুন, এবং আমাদের কিছু বাংলায় মেটেরিয়াল ওয়েবসাইটে আপনারা পাবেন। তার সাথে এসএলএম, আগের যে পুরনো এসএলএম গুলো রয়েছে সেগুলো তো রিলেটেড, সেগুলো অলরেডি রয়েছে, প্লাস অডিও ভিডিও লেকচার্স রয়েছে, প্লাস আপনাদের যে অডিও ক্লিপিং সেগুলো তো রয়েছে। এই সমস্ত ভাবে কিন্তু আমরা আমাদের লার্নারদের সাহায্য করছি। আমি চাইবো এবং আমন্ত্রণ জানাবো যে আপনারা আরো বেশি করে আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনাদের সিনসিয়ারিটি নিয়ে, আপনাদের সমস্ত রকমের পরিশ্রম নিয়ে আপনারা আমাদের ইউনিভার্সিটিতে জয়েন করবেন। কারণ আমাদের যে বিডিপি প্রসপেক্টাস, সেটাতে আমরা দেখেছি যে আমাদের কিন্তু সমাজতত্ত্বে ভর্তি হওয়ার জন্য খুব বেশি সমস্যা হবে না, বা আমাদের খুব বেশি অনেক কিছু লাগবে না। আমাদের মোটামুটি 11-12 আমাদের যে পাস হলেই আমাদের হবে, আর বিশেষ করে আমাদের স্পেশালাইজেশনের জায়গা লাগছে না। ফলত আমি চাইবো, আমি ইনভাইট করব যে আপনারা সমাজতত্ত্বে আসবেন, এবং আমাদের যে চয়েস বেস ক্রেডিট সিস্টেম রয়েছে, যা আমরা বহু কষ্টে তৈরি করছি স্টুডেন্টদের, লার্নারদের জন্য, সেটা আপনার পূর্ণভাবে সেটা ব্যবহার করবেন। এইটা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ডক্টর শ্রাবন্তী চৌধুরী, খুবই সুন্দর বলেছেন সোশিওলজি পড়ে কি করবে।
তো একটা কথা আমি স্টার্ট করতে চাই, যেহেতু MA ইন সোশিয়োলজি আমাদের এই মুহূর্তে নেই বিশ্ববিদ্যালয়ে, একটা ভালো পথ খোলা থাকবে যারা সোশিয়োলজিতে বিএ সোশিয়োলজি পড়বে তারা MSW করতে পারবে। এটা একটা কিন্তু খুব ভালো কাজের জায়গা এবং কাজের পরিধি খুলে যাবে, কাজের জায়গা। তারা বিএ ইন সোশিয়োলজি পড়ে তারা MSW তে ভর্তি হতে পারবে এই বিশ্ববিদ্যালয়ে। এটা একটা ভালো দিক। থ্যাংক ইউ ডক্টর শ্রাবন্তী, আপনি খুব সুন্দরভাবে বলেছেন এবং বিভিন্ন যে রিসোর্স আছে, অনলাইন রিসোর্স এবং অফলাইন রিসোর্স, সেগুলো বলেছেন। আর আমরা তো ফর দ্য টাইমিং ইংরেজি মেটেরিয়াল দিচ্ছি, কিন্তু আমাদের অলরেডি কাজ শুরু হয়ে যাবে, আপনি সেটাও বলেছেন। আমরা আগামী দিনে বাংলা বইয়েরও ব্যবস্থা করতে আমাদের পারবো। ডিটেইল সিলেবাসটাও হ্যাঁ, স্যার ওয়েবসাইটে চলে যাবে, ফলত চলে সেটাও যাবে। ওনারা দেখতে পারবেন, একদম হ্যাঁ, হ্যাঁ, ডিটেইল সিলেবাস। ঠিক ঠিক। এবং আমরা 2-3টে পাতা করে সাজেস্টেড রিডিংস দিয়েছি প্রত্যেকটা হুম, পেপারে, ফলত আমার মনে হয় না ওনাদের অসুবিধা। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এরপর সুদর্শন রায়কে বলবো, ওনার কমার্স বিষয়ে যদি কিছু বলেন। হ্যাঁ স্যার, সুদর্শন আছো? হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তুমি বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছিলে। হ্যাঁ, হ্যাঁ বলো। স্যার, কোনো কারণে শেয়ার হচ্ছিল হ্যাঁ, না, আমি ঠিক ঠিক ওই জায়গায়। ঠিক আছে, বলো। হ্যাঁ। এরপরে আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাবো। হ্যাঁ, স্যার, নাও is it visible? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো। দেখা যাচ্ছে স্যার। হুম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো আমাদের কমার্স বিষয়, তার প্রসপেক্টস এবং আমাদের যে কোর্স স্ট্রাকচার সেটা নিয়ে আলোচনা আমরা করব। বেসিক যে জায়গাগুলো, আমাদের যে জেনারেল যে স্ট্রাকচার বা ফর্ম, সেটা তো আমরা অলরেডি শুনে ফেলেছি। আমরা জাস্ট আমাদের দেখে নেব আমাদের কমার্সের যে কোর কোর্সগুলো। বাকি প্রোগ্রামের ন্যায় আমাদেরও দেয়ার আর 14 কোর কোর্সেস, এবং যেখানে আমরা দেখতে পাবো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, বেসিক রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, কস্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 2 মানে অ্যাডভান্স যেটা, কর্পোরেট অ্যান্ড লেবার লস, বিজনেস কমিউনিকেশন, ডাইরেক্ট ট্যাক্সেশন, ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম, আমরা দেখতে পাবো এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, আমরা দেখতে পাবো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, অডিটিং, বিজনেস এথিক্স অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সেশন। যার মধ্য দিয়ে আমরা কিন্তু এটা পরিষ্কার হতে পারলাম যে আমাদের কমার্সের কোর কোর্সগুলির মধ্যে রাখা হয়েছে অ্যাকাউন্টিং রিলেটেড পেপার, রাখা হয়েছে কস্টিং রিলেটেড পেপার, রাখা হয়েছে ট্যাক্সেশন রিলেটেড পেপার, এন্ড রাখা হয়েছে ম্যানেজমেন্ট। অর্থাৎ কমার্সের যে 4 ডাইমেনশন, আমরা কিন্তু 4টে দিকই, 4 ডাইমেনশনকেই কিন্তু কভার করা হয়েছে কোর কোর্সের মধ্যে। তো এখান থেকে আমাদের যে প্রসপেক্ট, সেটা আমরা আফটার ওয়ার্ডস আলোচনা করি। আমরা আরেকটু দেখে নিই আমাদের আর কি কি সাবজেক্ট আমাদের এখানে পড়তে হবে। সিলেকশনের যে জায়গাগুলো, আমরা সিলেকশনের জায়গাগুলো তো আমরা জেনারেলি জানি যে আমাদের জেনারিক ইলেকটিভ যে কোর্সগুলো সেগুলো আমাদের সিলেকশন করতে পারি আমরা বাকি প্রোগ্রামের ন্যায়। এখানেও আমরা দেখবো যে আমাদের যে 3 সেগমেন্ট, বেসিক্যালি ইকোনমিক্স রিলেটেড, সোশিওলজি রিলেটেড or geography related, আমরা এনি ওয়ান এখান থেকে আমরা চুজ করতে পারবো। অর্থাৎ যেটা আমরা ফলস আন্ডার সিবিসিএস মোড, যেখানে আমরা দেখতে পাবো যে আমরা যদি সাপোজ আমরা ইকোনমিক্স রিলেটেড জিই সাবজেক্ট আমরা চুজ করলাম, সেখানে আমরা পাবো দেখো বিজনেস ইকোনমিক্স, বিজনেস ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স ফর বিজনেস ডিসিশন, ইন্ডিয়ান ইকোনমি। দিজ আর দ্য ইকোনমিক্স রিলেটেড পেপার। আমরা সোশিওলজি রিলেটেড পেপার যদি আমরা দেখতে চেষ্টা করি, সেখানেও আমরা দেয়ার আর 4 পেপারস। জিওগ্রাফিতেও আমরা তাই দেখতে পাবো। অর্থাৎ আমাদের জিই পেপারে যে গ্রুপ আমরা সিলেক্ট করব, সিলেকশনটা আমাদের ভেরি বিগিনিং এ করে নিতে হবে এট দ্য টাইম অফ অ্যাডমিশন, এবং আমাকে ভেবে নিয়ে করতে হবে যে আমার প্রসপেক্ট কি, যে আমি কোন বিষয়ে আমি জানতে চাইছি, বা আমার নেক্সট আমি ঠিক heading towards what, সোশিওলজি রিলেটেড দিকে আমি যেতে চাইবো ইন ফিউচার, নাকি ইকোনমিক্স রিলেটেড, নাকি জিওগ্রাফি রিলেটেড। তো সেই জায়গাগুলো কিন্তু আমাকে ভেবে নিয়ে আগে থেকেই ডিসিশন নিতে হবে, কারণ আমাদের স্যারেরা যেমন বলেছেন
যে once you select, you have selected, it can be changed, কেমন সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা জেনারিক স্পেসিফিক যে কোর্স গুলো সেটা আমরা তো দেখলাম। আমরা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সও আমরা কিন্তু আমাদের এখানে রাখা হয়েছে, যেখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন বিজনেস অ্যান্ড ই বিজনেস, যেখানে আমরা কিন্তু মডার্ন টুলস নিয়ে আমরা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে, যে টুলস অ্যান্ড কমিউনিকেটিং যে টেকনিক গুলো, যেই জায়গাগুলো কিন্তু আমরা ইউজ করে থাকি সেটা কিন্তু এখানে আলোচনা করা হবে, যেটার সাহায্যে আমাদের যে প্রোগ্রাম যে অবজেক্টিভ সেটা কিন্তু আমাদেরকে আরো বেশি এগিয়ে দেবে। আমরা আরেকটু দেখে নিই। আমরা দেখেছি বাকি যে প্রোগ্রামগুলো সেখানে আমাদের জিই পেপারে কেবলমাত্র চয়েস, ইউজুয়ালি আমরা যেটা দেখে থাকি নর্মাল কমন ফরম্যাটে। আমরা কমার্সে স্পেসিফিক্যালি এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স গুলোতেও কিন্তু তোমরা চুজ করতে পারবে, অর্থাৎ চয়েস বেসটা কিন্তু আমরা আরেকটু বেশি এক্সটেন্ড করতে পেরেছি, যেটাকে আমরা দেখতে পাবো। দেখো, আমরা কর্পোরেট অ্যাকাউন্টিং আমরা যেমন নিতে পারি, আমরা সেটা না নিয়ে আমরা কিন্তু ট্যুরিজম ম্যানেজমেন্ট অর্থাৎ ম্যানেজমেন্ট রিলেটেড পেপারও কিন্তু এখানে আমরা সিলেক্ট করতে পারি। তো এখানে আমি একটু বলে রাখি, আমাদের এখানে জাস্ট আমরা বলা যেতে পারে যে মানে ম্যানেজমেন্ট অ্যান্ড কমার্স রিলেটেড, মানে অ্যাডভান্স কমার্স রিলেটেড পেপারে ভাগ করা হয়েছে। ওয়ান্স ইউ সিলেক্ট কর্পোরেট অ্যাকাউন্টিং, ইউ উইল গেট ট্যাক্স প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিউরস, corporate financial reporting and financial statement, financial management. And again, if you select tourism management, তাহলে তোমাদের কিন্তু 12, 22, 32 এবং 42 এই পেপার গুলো কিন্তু বা এই কোর্স গুলো কিন্তু তোমাদের চলে আসবে। তাহলে আমরা কিন্তু আরেকটু মানে যে আমরা যদি আমরা একটু আরেকটুখানি এই জায়গাটাকে এক্সপ্লেইন বা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করি, তাহলে আমরা এটা বলতে পারবো যে আমাদের কমার্সে চয়েস বেসটা কিন্তু চয়েস বেস ইন ট্রু সেন্স আমরা দেখতে পাবো, যে আমাদের ওভার দ্য কোর্সেস আমরা কিন্তু বেশ খানিকটা জায়গায় আমরা দেবার চেষ্টা করেছি যে তোমাদের চয়েস থাকুক। কেমন? এবার আমরা যদি আসি আমাদের যে আমাদের প্রোগ্রাম আউটকাম, যেটা আমাদের বিশেষ প্রয়োজন, যে আমরা যখনই কোনো কোর্সে আসি তখনই আমাদের কিন্তু জানতে ইচ্ছে করে যে why commerce, why not any other stream like আর্টস বা সায়েন্স। দেখো, কমার্সে এলে পরে আমরা প্রথমেই তো আমাদের জানতে ইচ্ছে করে যে এর অপরচুনিটিটা কোথায়। আমরা যখনই আমরা কোনো পড়াশোনা করি বা কোনো সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করতে চাই, আমাদের ইউজুয়ালি যে মোটো থাকে পড়াশোনার বেসিক যে মানে উদ্দেশ্য, সেটা হলো যে আমাদের এমপ্লয়াবিলিটি। তো আমাদের এমপ্লয়াবিলিটির দিক থেকে আমরা যদি দেখি যে স্ট্রং পিলার হচ্ছে গভর্নমেন্ট সেক্টর। গভর্নমেন্ট সেক্টর গুলোকে যদি আমরা রিক্লাসিফাই করি, তাহলে সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের কমার্সের জন্য জায়গা যেমন অ্যাডমিনিস্ট্রেশনে আছে, ঠিক তেমনই পাবলিক সেক্টর ইউনিটেও থাকবে। আবার আমরা টিচিং প্রফেশনেও কিন্তু আমরা কমার্সের জায়গা দেখতে পাবো। আমরা যদি অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে আলোচনা করি, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, যেটাকে আমরা কোর কমার্স মানে কোর ফ্যাকাল্টি অফ গভর্নমেন্ট বলা যেতে পারে, মানে গেজেটেড অফিসার বা গেজেটেড যে পোস্ট গুলো যদি আমরা বলে থাকি, যেগুলো পোস্ট রিক্রুটেড হয় থ্রু ইউপিএসসি বা পিএসসি থ্রু দিয়ে, মানে পাবলিক সার্ভিস কমিশনের থ্রু দিয়ে, সেগুলো তো যেমন আমাদের অপরচুনিটি আছে, তাছাড়াও ইন অ্যাডিশন আমরা কিন্তু এর মধ্য দিয়ে স্পেশাল অ্যাডভান্টেজেস যেটা পেয়ে থাকি, মানে আমরা জেনারেল পোস্ট গুলোতে তো অ্যাপ্লাই করতেই পারি, স্পেশালি অনলি ফর কমার্স গ্রাজুয়েটরা যেটা অ্যাপ্লাই করতে পারে, সেটা হলো অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এর যে কোর্সগুলো। তাহলে এই জায়গাগুলো আমরা অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু আমরা আমাদের কমার্সে যদি আমরা পড়ি, আমরা কিন্তু ইন অ্যাডিশন কিছু বেনিফিট আমরা পেতে পারি। আমরা এর পাশাপাশি আমরা যদি পাবলিক সেক্টর ইউনিটের কথা বলি, তাহলে সেখানেও কিন্তু আমরা ব্যাংক, রেল বা এলআইসি, পোস্ট অফিস, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা সরাসরি মানে আমরা যে রিক্রুটমেন্ট প্রসিডিওরস আছে তার মধ্য দিয়ে কিন্তু আমরা যেতে পারি। এবং আমাদের সাবজেক্ট গুলো সেটা বেশ খানিকটা এই কম্পিটিটিভ নেচার বা সেইভাবেই কিন্তু সাজানো আছে। তোমরা হয়তো জানবে যে সাবজেক্ট গুলো ডিসকাস করা হয় বা যে সাবজেক্ট থেকে কোশ্চেন করা হয়, সেটা কিন্তু বেশ খানিকটা রিলেভেন্ট, মানে বেশ খানিকটা আমরা এবার আমরা যদি চলে আসি টিচিং প্রফেশনেও আমরা বাকি সাবজেক্টের ন্যায় আমরা কিন্তু যেমন স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি আমরা কিন্তু সুযোগ পাবো। কেমন? এই জায়গা কিন্তু আমাদের কমার্স আমাদেরকে দিচ্ছে। আর বাকি আমাদের যে ফ্যাকাল্টি মেম্বার
কনসার্ন, তোমরা জানো আমাদের ওয়েবসাইট যদি আমরা দেখি তো তোমরা দেখতে পাবে আমাদের experienced faculty কিন্তু আমাদের কমার্স ডিপার্টমেন্টে আছে। There are 5 faculties in commerce department, 3 senior professors, 1 associate professor, and I myself Sudarshan Rai assistant professor। আমরা কিন্তু 5 জন ফ্যাকাল্টি কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে আর বিশেষ করে আরো যেটা আমরা ইন অ্যাডিশন আমরা আরো দেখবো যে আমরা যে বাকি সাবজেক্টের না এসএলএম এর জায়গাটাও কিন্তু আমরা দেখতে পাবো। কমার্স কিন্তু প্রত্যেকটি পেপার সেমেস্টার ওয়াইজ কিন্তু বাংলায় কমার্স কিন্তু প্রোভাইড করছে, সেটা কিন্তু আমাদের একটা বড় পাওনা যে এই প্যান্ডেমিকের মধ্যেও কমার্স ডিপার্টমেন্ট কিন্তু তার সেই জায়গা সে কিন্তু রাখবার চেষ্টা করেছে এবং তার ছেলে মেয়েদের সে কিন্তু প্রত্যেকটি পেপার বাংলাতে দেবার জন্য অত্যন্ত দৃঢ় প্রচেষ্ট এবং সচেষ্ট ও হয়েছে, মানে সম্ভবপর করে তুলেছে সেই কাজ। এবং খুব শীঘ্রই তার যে মানে অনলাইন ভার্সন মানে সফট ভার্সন সেটাও কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, সিলেবাস তো দিয়েও দেওয়া হবে। তাহলে এ থেকে আমরা বুঝে গেলাম যে কমার্সের যে আমাদের মানে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে বিশেষ সুবিধা সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। থ্যাংক ইউ সো মাচ। আর যদি কিছু জানবার থাকে আমরা অবশ্যই থাকবো পরবর্তীতে। এটা থাক, আমি একটু অ্যাড করি আমাদের কমার্সের যে কোর্স স্ট্রাকচার করা হয়েছে নমেনক্লেচার থেকে বোঝা যাচ্ছে যে কমার্সের স্টুডেন্টদের কাজ কি, অ্যাকাউন্টিং এর কাজ। মূলত অ্যাকাউন্টিং আমি যদি ভালো করে জানতে পারি তাহলে কিন্তু আমার কাজেরও হবে না, সেটা আমার পাড়ার মুদিখানা থেকে শুরু করে টাটা বিড়লা রিলায়েন্স সব জায়গাতেই কিন্তু অ্যাকাউন্টিং জানা ক্যান্ডিডেট দরকার। তাহলে আমাকে যদি অ্যাকাউন্টিংটা জানতে হয় আমার বিকম গ্র্যাজুয়েট হতে হবে, মিনিমাম বিকম গ্র্যাজুয়েট, তারপর তো আমি হায়ার স্টাডিজে যেতে পারবো, চার্টার্ড অ্যাকাউন্ট হতে পারবো, কস্ট অ্যাকাউন্টেন্ট হতে পারবো, মাস্টার্স এমকম হতে পারবো। কিন্তু বেসিক যে জায়গা সেটা হচ্ছে বিকম যদি আমি ভালো করে শিখতে পারি, সেখানে অ্যাকাউন্টিং আছে, সেখানে ট্যাক্সেশন আছে, সেখানে কস্ট অ্যাকাউন্টিং আছে, সেখানে এথিক্স আছে। তাহলে এই বিষয়গুলো আমি যদি ভালো করে গ্রাস্প করতে পারি তাহলে কিন্তু আমার কাজের জায়গাটা অনেক বড় হবে, বিস্তৃত হবে, সেটা পাবলিক সেক্টর হোক, প্রাইভেট সেক্টর হোক বা গভর্নমেন্ট সেক্টর হোক। এই 3টে সেক্টরে কিন্তু প্রচুর কাজের সুযোগ আছে আমাদের ছেলে মেয়েদের। এবং এখানে আরেকটা কথা বলবো, এই যে বিজনেস কমিউনিকেশন, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, এগুলো এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট মানে আমি কি করে বিজনেস শুরু করব, শুধু চাকরি তো নয়, আমি বিজনেস শুরু করতে পারি। তাহলে আমার যে মিনিমাম নলেজটা থাকা দরকার সেটা আমি কোথা থেকে পাবো? এই কোর্সটা করে পাবো। আমি ট্যাক্সেশন জানতে পারবো, আমি বুক কিপিং জানতে পারবো, হাউ টু ড্র দ্য ফাইনাল অ্যাকাউন্ট সেটা জানতে পারবো, আমি নিজের ব্যবসাটা কিভাবে চালাবো, আমাকে অন্যের উপর ডিপেন্ড করতে হবে না, আমি নিজেই ব্যবসা নিজেই আমি অ্যাকাউন্টিং মেনটেন করতে পারবো। একইভাবে এই যে নিউ নর্মালের কথা বলছি, পরের পেজে যাও, নিউ নর্মালের কথা বলছি, আমাদের ম্যাক্সিমাম কাজই হবে ডিজিটাল প্ল্যাটফর্মে। পরেরটা, ডিজিটাল প্ল্যাটফর্মে যদি করতে হয় তাহলে আই মাস্ট হ্যাভ সাম নলেজ অন কম্পিউটার অ্যান্ড ই বিজনেস, সেটাও কিন্তু কোর্স কম্পোনেন্ট হিসাবে আমরা ইনক্লুড করতে পেরেছি এই আমাদের কোর্স স্ট্রাকচারে। কম্পিউটার অ্যাপ্লিকেশনস ইন বিজনেস, ই বিজনেস, যেহেতু আমাদের কমার্স গ্র্যাজুয়েট হতে যাচ্ছে যারা কমার্স পড়বে তাদের ক্ষেত্রে এই দুটো কোর্স খুবই এফেক্টিভ হবে। তারা যদি ভালো করে জানতে পারে যে কম্পিউটার অ্যাপ্লিকেশন, হাউ টু রান দ্য কম্পিউটারটা ভালো জানতে হবে, এবং ই বিজনেস, কারণ এখন সবই ডিজিটাল প্ল্যাটফর্ম, আমরা বাড়িতে বসে সমস্ত পরিষেবা পেতে চাই, বিশেষ করে প্যান্ডেমিকের সময়। তাহলে সেই যে ই বিজনেসটা হচ্ছে কিভাবে হচ্ছে, আমি যদি নিজে একটা বিজনেস শুরু করতে যাই এবং সেখানে আমি যদি অনলাইন সার্ভিস প্রোভাইড করতে যাই তাহলে সেখানে কি কি অপরচুনিটি আছে, কি কি স্কোপ আছে, সেগুলো এখানে জানানো হচ্ছে। আরেকটা জায়গা আছে, আগেরটাই যাও, জি কম্বিনেশন ক্ষেত্রে, কারণ হায়ার স্টাডিজ আমি যখন করতে যাব তখন আমাকে দেখতে হবে আমি কি কি এক্সট্রা, আমি তো কমার্স পড়েছি কিন্তু কমার্সের সাথে সাথে আমি আর এক্সট্রা কি শিখেছি। তার জন্য তো চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, সিবিসিএস, সেখানে আমাদের 3টে গ্রুপের কথা বলে 3টে বাস্কেট বলা আছে, 3টে বাস্কেট থেকে 4টে পেপার আসবে, যেটা আমি চয়েস করবো সেটাই আমি 2 বছর 2টো সেমিস্টার ধরে পড়তে হবে, 2 বছর ধরে, G1 G2 G3 G4, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এইভাবে আমাকে পড়তে হবে। আমি যদি ইকোনমিক্স গ্রুপ থেকে নিই তাহলে সেখানে বিজনেস ইকোনমিক্স, বিজনেস ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, এগুলো আমি পড়তে হবে। যদি সোশিওলজি পড়ি তাহলে সোশিওলজি থেকেও 4টে পেপার আসবে, যেটা ম্যাডাম একটু আগে বললেন, ওখান থেকে আমরা নিয়ে আসছি। আমাদের কমার্সের ছেলেরা যদি সোশিওলজি পড়ে তাহলে সেখানেও একটা ফার্দার স্টাডিজের সুযোগ থাকবে, সেটাকে MSW তে পড়তে পারবে। কমার্সের ছেলেরা সোশ্যাল ওয়ার্কে পড়তে পারবে, কারণ আমরা এবার যেটা রিল্যাক্সেশন দিয়েছি এলিজিবিলিটিতে সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে, সেখানে এনি গ্র্যাজুয়েট বলা আছে। একইভাবে জিওগ্রাফি যদি নিতে চায় তাহলে জিওগ্রাফি করে তারা ট্যুরিজম ম্যানেজমেন্টের দিকে যেতে পারবে, কারণ আমাদের DSEC তে
রুরাল ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্ট, এনজিও ম্যানেজমেন্ট, এইগুলোর স্পেশালাইজেশনের কথা বলা আছে। তো আমাকে ভর্তি হওয়ার সময় ঠিক করে নিতে হবে আমি কি হব। সেটা যদি আমি ঠিক করে নিতে পারি, আমার এখন থেকে প্ল্যানিংটা থাকবে, আমার ফিউচার আমার কি হবে, আমি নিজে ঠিক করবো আমার ফিউচার আমি কি করব। হ্যাঁ, আমি ভবিষ্যতে কি করবো, কিভাবে আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাবো, তাহলে আমাকে এখনই ঠিক করে নিতে হবে আমি এইচএস পাস করেছি বা এইচএস পাস করে বসে আছি 2-3 বছর, ইউনিভার্সিটি সেই সুযোগটা দিচ্ছে, সে বিকম গ্রাজুয়েট হয়ে আমি পরবর্তীকালে আবার কি কি সুযোগ পাবো, সেইভাবে আমাকে সিলেকশনটা করতে হবে। এইটুকুই বলার। ধন্যবাদ সুদর্শন, তুমি খুব সুন্দর বলেছো জিনিসগুলো। আমার মনে হয় যারা ভর্তি হবে আগামী দিনে এটা তাদের খুবই কাজে লাগবে এই আমাদের এই সেশনটা। যদিও আমাদের পার্টিসিপেন্টস কম, কিন্তু আমাদের এই সেম জিনিস সেম লেকচার গুলো আমাদের ইউটিউবে দিয়ে দেব, যখন যাদের সুবিধা হবে দেখবে এবং গাইডেড হবে। এরপর আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাব। কোশ্চেন অ্যান্সারে যদি আর কেউ ফ্যাকাল্টি আছেন কি এখানে? আচ্ছা, আমাদের কোশ্চেন অ্যান্সারে দেখি কেউ যদি কথা বলে আমরা কোশ্চেন নিয়ে নিই। ইজার আহমেদ নিজের পরিচয় দিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, নিজের পরিচয় দিয়ে কথা বলুন। Good evening, sir. হ্যাঁ, ইজার আহমেদ কোথা থেকে কি বলুন? Sir, I am calling from Calcutta. I am a prospective learner, sir. I wish to join chemistry honors course, BSc chemistry honors. Sir, I wanted to know that as all the study centers are closed now, so in the prospectus there is a mention of student ID cards. So would Which subject? Pardon me, I could not get. Sir, I wish to enroll for chemistry, BSc chemistry. Okay. In the prospectus, sir, it has been mentioned that the students are supposed to collect their ID cards from the study center after admission. But as the study centers are closed now, so would the provisional enrollment certificate would be sufficient to appear for exams and practicals? No. Examinations will be held after 6 months or 1 year. And by that time, we are hopeful the situation will be normalized. And then you can collect your all documents, the study materials, the enrollment certificate from your study center. Okay. At the timing, it is closed as per government protocol, government order. But Yes, sir. Yes, sir. one day will come when all of us will be joining in this campus, isn't it? Yes, sir. Yes, sir. We are hopeful. Okay, sir. Okay. Okay. Thank you, sir. Thank you so much. But at the moment, there is no need to visit the study center. Everything is being done on online. Okay, and so one more question. Is it possible for you to clarify, sir, whether BDP, I mean the term and examination would be held once or twice? At the moment, it cannot be said. Okay, okay. Follow the website. First, complete your syllabus and then think about the exam. Okay. Yes, sir. Okay. Thank you, sir. Thank you so much. Next. জাহিদ। স্যার আমি কিছু বলতে চাই। হ্যাঁ, বলো কি নাম? শুভেন্দু। হ্যাঁ, স্যার আমি শুভেন্দু মন্ডল, বিটিসি সেকেন্ড ইয়ার পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট, জুলাই 2019 সেশনে ভর্তি হয়েছি। হ্যাঁ, বলছি যে আমাদের পল সায়েন্স সেকেন্ড ইয়ারের ক্লাস একটা হয়েছে। এই ক্লাসের শেষ অবধি হচ্ছে সেপ্টেম্বরের 26 তারিখ অবধি যে এই পল সায়েন্স আর্ট পেপারটা প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস আর কি প্রোভাইড হচ্ছে। তো তারপর কি এক্সাম হবে না তার আগেই হয়ে যাবে? কোন ইয়ার তোমার? বিটিসি সেকেন্ড ইয়ার পলিটিক্যাল সেকেন্ড ইয়ারে ক্লাস হচ্ছে তো? হ্যাঁ, এটা সেপ্টেম্বরের 26 তারিখ অবধি আছে। হ্যাঁ, তো আরো দুটো পেপারের ক্লাস এখনো দেওয়া হয়নি, 4th এবং 5th পেপার। তো একটু দিলে ভালো হয়, নাহলে মানে গাইডেন্সটা মানে ঠিক আছে, আমরা কনসার্ন ডিপার্টমেন্টে জানিয়ে দেব, কিন্তু ওখানে তো ডিরেক্টরের ফোন নাম্বার মেল আইডি আছে প্রত্যেকের, ওখানে মেল আইডিতে মেল করুন, ঠিক আছে? হ্যাঁ, আমাদের ডাইরেক্টর সোশ্যাল সায়েন্সকে জানান বিষয়টা। ডাইরেক্টর সোশ্যাল সায়েন্স। হ্যাঁ, অফিশিয়াল ওয়েবসাইটেই আছে যেটা। হ্যাঁ, প্রফেসর চন্দন বসু হচ্ছে ডাইরেক্টর, ওনাকে জানান বিষয়টা, উনি ব্যবস্থা করবেন। স্যার আমি কিছুদিন আগে রিনিউয়াল করলাম, এক্সাম ফর্ম ফিল আপও আমার ডান হয়ে গেছে। এক্সাম ফর্ম ফিল আপের সময় আমার দুবার পয়সাটা কাটা হয়েছে। তো আমি সেই জন্য আপনাকেও মেল করেছিলাম, সব জায়গায় মেল করেছিলাম আমাদের কলেজ ওয়েবসাইট। মেল করতে হবে না, আমরা তারা নোটিশ দিয়েছি, নোটিশগুলোকে ফলো করতে হবে। তো নোটিশে কি বলা আছে? নোটিশটা দেখেছো?
একটা তো নোটিশ বেরিয়েছে 25, 26, 27 আবার পোর্টাল খোলা হবে, যাদের মাল্টিপল হ্যাঁ টোটাল ডিডাকশন আরেকবার খোলা হচ্ছে। বলছি, যাদের ওরই নিচে তো আরো লেখা আছে যাদের মাল্টিপল ডিডাকশন হয়েছে তাদের রিফান্ড করা হবে, কিন্তু ইট উইল টেক টাইম, ইট উইল টেক টাইম, কারণ এত হিউজ সংখ্যক ছেলে মেয়েদের হয়েছে তো ডাবল ডিডাকশন, সেটা ব্যাংকের নিজেদের প্রবলেম, কারণ ওখানে আইএফএসসি অনেক চেঞ্জ হয়েছে, অনেক ব্যাংক মার্জ হয়েছে, ওই জন্য সমস্যা হয়েছে। রিফান্ড হবে কিন্তু টাইম লাগবে আফটার ভেরিফিকেশন। আসলে স্যার আমাদের কি কিছু করতে হবে স্টুডেন্ট, ওই জন্যই আমি আমার মনে হয় করতে হবে না, নোটিফিকেশন গুলো দেখবে। ব্যাংকেও আমি ওই মানে ফোন করে আমি কমপ্লেন জানিয়েছিলাম ওদের টোল ফ্রি নাম্বারে, ওটা কমপ্লেনটা নিয়েছিল কিন্তু রেসপন্স পাইনি এখন। না, টাইম লাগবে, ভেরিফিকেশন হবে তারপরে হবে। এটা কমপ্লিট হবে, এই ফর্ম ফিল আপের প্রসেসটা কমপ্লিট হবে, তারপরে কনফার্মেশন হবে, পেমেন্ট কনফার্মেশন, তারপর রিকনসিলিয়েশন হবে, তারপরে রিফান্ডিং এর প্রসেস শুরু হবে, টাইম লাগবে, হবে রিফান্ড হবে, এটুকু বলতে পারি। হ্যাঁ, তাহলে স্যার আমাদের পল সায়েন্সের 4th আর 5th পেপারের ক্লাস এখনো দেওয়া হয়নি, সেই জন্য সোশ্যাল সায়েন্সের মেল তাহলে করবো আমি। হ্যাঁ ওই তো বললাম তো, ওই তো ওয়েবসাইটে ওইখান থেকে করতে হবে, ঠিক আছে। স্যার, হ্যাঁ হ্যাঁ বলুন স্যার আমি একটা জিনিস জানতে চাই যে স্যার এই নতুন ক্রেডিট সিস্টেমে স্যার এক্সাম কি 6 সেমিস্টার বাদ হবে না এই প্রতিটা সেমিস্টার বাদ হবে না স্যার সেটা 1 এক্ষুনি ইয়ারে বলছি হবে? না, সেটা এক্ষুনি বলতে পারি না, এক্ষুনি তো উত্তর দিলাম। পরীক্ষা বিষয়টা এক্ষুনি বলা যাবে না, আগে শুরু হোক, তারপরে অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তো পরীক্ষাটা। হ্যাঁ, আচ্ছা পরীক্ষার এক্ষুনি আমরা স্যার তবু একটা স্যার মিনিমাম তো না, একটা স্যার তবুও কি করে ইউনিভার্সিটির কালকে বাঁচবো কিনা জানি না, 6 মাসের কথা কি করে বলবো এখন যা পরিস্থিতি, তাই না? স্যার সেটা অবশ্যই ঠিক, কিন্তু স্যার একটা তো ইউনিভার্সিটির থাকবে, প্ল্যানিং থাকবে যে যেহেতু ক্রেডিট সিস্টেম এসছে তো সেটা সেমিস্টার অন্যান্য জায়গায় যেভাবে হচ্ছে এখানেও সেইভাবেই হবে, ধরে নিয়ে এগোতে হবে। এখন 6 মাস বাদে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে, ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ আমার একটা কোয়ারি ছিল স্যার, এটা হচ্ছে স্যার আমি নিজের পরিচয় দিন। দেবাশিস প্রামাণিক বলছিলাম বাটানগর থেকে। আমি এনএসইউতে বিডিপি তে আমি অ্যাডমিশন নিয়েছি পল সায়েন্স অনার্স। তো এরপরে আমার কি আমি অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছি, তো এর পরের প্রসেসটা কি? কোন সালে? এই 21-এ? এই সময়? হ্যাঁ 21-22। তাহলে এখন চুপচাপ বসে থাকতে হবে, আগে অ্যাডমিশন প্রসেসটা শেষ হোক। কত 14ই সেপ্টেম্বর আছে তো, 14ই সেপ্টেম্বর শেষ হচ্ছে তো, তারপরে আমাদের এইগুলো সব রিকনসাইল হবে, এবং ওই যে একটা লিংক দেওয়া থাকবে প্রভিশনাল এনরোলমেন্ট নাম্বার, ওইখান থেকে প্রভিশনাল এনরোলমেন্ট নাম্বারটা জেনারেট করতে হবে, ডাউনলোড করে নিতে হবে, করে নিজের কাছে লিখে দিতে হবে। হ্যাঁ, ওয়েবসাইট থেকে এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা, হ্যাঁ ওটা প্রভিশনাল, অরিজিনাল পাওয়া যাবে স্টাডি সেন্টার থেকে, সেটা পরে পাঠানো হবে। কিন্তু ফর দ্য টাইমিং ইমিডিয়েটলি আফটার ক্লোজিং অফ অ্যাডমিশন সেশন ইউ ক্যান ডাউনলোড দ্য প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ফ্রম দ্য ওয়েবসাইট। আর স্যার স্টাডি মেটেরিয়াল কি আমি ইউনিভার্সিটি থেকে পাবো না কলেজ থেকে পাবো না আমি অনলাইনও? কলেজ থেকেই পাওয়া যাবে ফিজিক্যাল বুক, আর আমরা অনলাইনেও অ্যাভেলেবল করে দেবো। ওকে, অনলাইনে অ্যাভেলেবল। কোন সাবজেক্ট? পল সায়েন্স অনার্স। আচ্ছা ঠিক আছে, ওয়েবসাইটে পাওয়া যাবে। হ্যাঁ, কারণ এখন তো সব ডিসরাপশন চলছে, পাঠানো যাচ্ছে না, প্রিন্টার বন্ধ, একটু সমস্যা আছে। আমরা স্টাডি মেটেরিয়াল পাঠিয়ে দেবো স্টাডি সেন্টারে, তারপর ওখান থেকে কালেক্ট করতে হবে। হ্যাঁ স্যার নতুন যে সিবিসিএস সিস্টেমে কোর সাবজেক্ট যেগুলো আছে সেগুলো কোর সাবজেক্ট অনার্স পেপার বলা হয়। হ্যাঁ অনার্স। আচ্ছা ওকে। অনার্স অ্যাকচুয়ালি কনসেপ্টটা চলে যাচ্ছে, আগে যেমন 40% এর উপরে পেলে আমরা অনার্স বলতাম, এখন ওখানে সিজিপিএস আসছে, এসজিপিএস, সিজিপিএস। হ্যাঁ সিবিসিএস না, ওই এটা গ্রেড সিস্টেম যেটা, সেটাও চেঞ্জ হয়েছে সেই প্যাটার্নটা। আচ্ছা, হ্যাঁ সেটা প্রসপেক্টাসে দেওয়া আছে 52-53 পেজে। স্যার আমি বাঁকুড়া থেকে জাহিদ মির্জা বলছি স্যার। হ্যাঁ স্যার এই পল সায়েন্সের যে স্যার স্টাডি ম্যাটেরিয়ালস গুলো পাওয়া যাবে সেটা স্যার পুরোটা ইংলিশে পাওয়া যাবে না স্যার বাংলাতেও অ্যাভেলেবল থাকবে? ফর দ্য টাইমিং ইংরেজিতেই যাবে, বাংলায় শুরু হয়েছে সব, ইংরেজিতে এখন পড়তে হবে। তবে এর সঙ্গে প্যারালাল বই পাওয়া যাবে, কারণ এগুলো সবই তো ইউনিফর্ম সিলেবাস, মার্কেটে বই পাওয়া যাবে। ওই যে ম্যাডাম বললেন যে লিস্ট অফ বুকস দেওয়া আছে, প্রত্যেক বইয়ের পেছনেই থাকবে, ওটা সিলেবাসের সঙ্গেই থাকবে লিস্ট অফ বুকস, সেটা একটু মার্কেট থেকে। সেটা আমরা একটা সিলেবাস যেমন পেয়েছি, আগের সিলেবাসে সিবিএসসি সিস্টেমের সিলেবাসটাও দেওয়া আছে আপনার,
পল সায়েন্সের, তো সেখানে স্যার যে সমস্ত বইগুলো আছে বাংলার কোনো লিস্ট নেই। তো এবারে সিবিসিএস এর আমরা যে সিলেবাস নতুন তো ওঠেনি, syllabus পাবো, সিবিসিএস এর সিলেবাস তো এখন স্যার, আপলোড হয়নি মনে হয়, সিবিসিএস এর সিলেবাস তো এখন আপলোড একটা হয়নি, সিলেবাস পল সায়েন্সের যে সিলেবাস আছে সেটা সেখানে আগের কিন্তু আগের সিসি এসিসি সেটা স্যার আগের। সেটা আগের নতুন সিবিসিএস এর যে পল সায়েন্সের সিলেবাস সেটা ওঠেনি। আমাদের কমার্স ইকোনমিক্স সায়েন্স এবং সোশিয়োলজি কয়েকটা পেপার উঠে গেছে অলরেডি। হ্যাঁ, পল হ্যাঁ, সায়েন্সটা স্যার। উঠবে 2-1 দিনের মধ্যে। ওকে স্যার। ঠিক আছে, আর কেউ কিছু বলবে? পীযূষ কান্তি ঘুরে, পীযূষ কান্তি কিছু বলবে? হ্যালো হ্যাঁ। আসলে আমার একটা ক্যান্ডিডেট আছে যে অ্যাকচুয়ালি অ্যাডমিশনের জন্য আমরা ইনফ্যাক্ট পেমেন্ট সব হয়ে গেছে। নিজের তো পরিচয় দিন, কোথা থেকে বলছেন নিজের পরিচয় দিন। হ্যাঁ, কাউকে দেখতে পাচ্ছি না তো, ওই জন্য নিজের পরিচয়টুকু দিতে হবে। দক্ষিণ 24 পরগনা থেকে বলছি, পীযূষ কান্তি ঘুরে। হ্যাঁ, আমার নাম ইনফ্যাক্ট লেখা আছে ওইখানে, সে রিয়েল তো নেম। দেখতেই পাচ্ছি হ্যাঁ। বলুন। তো ম্যাথমেটিক্স অনার্সের এখানে প্রথম 4টে সেমিস্টারে জি কোর্স যেগুলো আছে, হ্যাঁ, আর তাছাড়া ফার্স্ট সেমিস্টারে দেখছি বেঙ্গলি ইংলিশ আছে। তো এইখানে যে কোর্স গুলো আছে তাদের কোনো সিলেবাস নেই, কোনো রেফারেন্স বই বা কোনো কিছু বলা নেই। না, সেগুলো আপনি জিইর গ্রুপে 3টে আছে তো বাস্কেট, আপনি যদি জিইর কি আছে বলুন, জিইর কি 4টে আছে, সাবজেক্ট? ফিজিক্স, কেমিস্ট্রি আর জিওগ্রাফি আছে। তো ফিজিক্সে যদি 4টে পেপার নেওয়া হয়, মেকানিক্স, ফিজিক্সে তাহলে 4টে পেপার চলে আসবে হ্যাঁ অটোমেটিক। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এবারে বলুন। এবারে বলছি যে এইগুলোর কোনো সিলেবাস তো কোথাও দেখছি না। সিলেবাস গুলো আমাদের ওয়েবসাইটে নেই, ওয়েবসাইটে থাকার কথা তো। না, এটা কিন্তু কোনো আমি দেখতে পাচ্ছি না, কোথায় গেলে পাওয়া যাবে? ওয়েবসাইটে দেখুন, স্কুল অফ সায়েন্সে যান, স্কুল অফ আচ্ছা। সায়েন্স দেন, আমি চেষ্টা করছি এখন। Sorry to disturb you, sir. Actually, general elective syllabus is mentioned under the respective elective syllabus. I'm trying to show. ইলেকটিভ সিলেবাস একটা দেখেছি, কিন্তু সেখানে এই পেপার গুলো নেই, কিন্তু G01, 11, PH 11 Actually, sir, উনি যে elective syllabusটা দেখতে চাইছেন ওটা ওই সাবজেক্ট ইলেকটিভের আন্ডারে, ওটার সাপোজ বটনি উনি দেখতে চাইছেন, এই তো যে দেখাচ্ছি, হ্যাঁ, এই যে সাইটটা আসছে, এখানে একাডেমিক্স আছে, একাডেমিক স্কুল অফ সায়েন্সে যেতে হবে, স্কুল অফ সায়েন্স। দেখা যাচ্ছে তো সিলেবাস, এই যে সিবিসিএস সিলেবাস দেখা যাচ্ছে, এই যে কার্সারটা ফলো করুন, এই যে সিবিসিএস, এইখানে ড্রপ ডাউন মেনুতে যেতে হবে। আপনি যদি ম্যাথমেটিক্স পড়ছেন তো এই যে HMT, এরপর এখানে সব পরপর পাবেন। হ্যাঁ, এখানে কোন দিকে? দুদিকে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাবেন। এই তো, না আপনি তো ফলোই করলেন না, এই দেখুন, এই তো এইখানে যাবেন না, এই বাস্কেট, এটা তো ইলেকটিভ, এইখানে যেতে হবে। এই যে আমার কার্সারটা ফলো করুন, দেখতে পাচ্ছেন অ্যারোটা? হ্যাঁ, এইখান থেকে ম্যাথমেটিক্স বেরোবে, এই যে ড্রপ ডাউন মেনুতে ম্যাথমেটিক্স বেরোবে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক কি বেরোয়। ম্যাথমেটিক্স বেরোচ্ছে না কেন? এই তো বেরোলো। এই কেমিস্ট্রিটা বেরোলো, এই যে এখানেই তো সব থাকবে। না, আমি যদি ফিজিক্সটা দেখি, এখানে আচ্ছা, ম্যাথমেটিক্স গেলাম, দাঁড়ান। G11, PH 11 যেটা আছে আমি দেখি। এই ডিটেইলস সিলেবাসে পাওয়া যাচ্ছে না জি গুলো। এখানে আমরা কিন্তু দেখেছি, এখানে পাইনি। এখানে জি, তাহলে আপনি এক কাজ করুন, আপনি ফিজিক্স ফিজিক্স পড়ছেন তো, জি না, ফিজিক্স। ম্যাথমেটিক্স অনার্স। হ্যাঁ, তাহলে ফিজিক্সে যাবেন, ওখানে ওই কোড দিয়ে মেলাবেন, ফিজিক্সে যাবেন। আচ্ছা, এখানে গিয়ে ফিজিক্সে জি গুলো দেখবেন। হ্যাঁ, ঠিকই আছে।
কিন্তু ফিজিক্সের এখানে জি গেলে তো ওই কোড নেম গুলো তো নেই এখানে। হ্যাঁ থাকবে, ফিজিক্স তো এই যে G2 নিচের দিকে যান, এখান থেকেই দেখতে পাবেন আপনি। এখানে কিন্তু আমি দেখেছি GPH11 বলে কোনো কোড কিন্তু নেই, কোনো পেপার নেই। মেকানিক্স যেটা হয় G11 এরকম কিছু নেই, G11 GPH11 এটা কিন্তু নেই এখানে। কোনো যে 4টে ইলেকটিভ আছে দেখলাম কোনোটাই এখানে নেই কিন্তু। আচ্ছা এটা ঠিক আমার আছে। মনে হয় পুরনো হতে পারে, আমি জানি না, এটা আমার আন্দাজ আর কি। তাহলে আমাদের ঠিক আছে, আমরা আলোচনা করে নেবো। যে করছে এটা অন্য স্কুলের রিপ্রেজেন্টেটিভ নেই আজকে, ঠিক আছে। আপনি Okay, সেরকম একটা thank মেল you. করে দিন, আপনি সায়েন্সের ডাইরেক্টরকে একটা মেল করে দিন, ঠিক আছে। আপনি তো জানেন সবই। আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে দেখুন সবার মেল আইডি দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওখানে আপনি মেল করুন। স্কুল অফ সায়েন্সে দেখুন, এখানে ডিরেক্টরের প্রোগ্রাম অন অফার, স্টাফ অ্যাবাউট দ্য স্কুল, এখানে একাডেমিক স্টাফ, আপনি এই ম্যাডামকে আপনি মেল করবেন, ঠিক আছে। প্রফেসর কাজল দেব, ডাইরেক্টর স্কুল অফ সায়েন্স, ওনাকে মেল করুন, বিষয়টা জানান, উনি টেক কেয়ার করবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা শেষ করে, আর তো কারোর কোনো প্রশ্ন নেই মনে হয়। আর কি কারোর প্রশ্ন আছে কিছু? ঠিক আছে, আমরা তাহলে কটা বাজে? ঠিক আছে, তাহলে ডক্টর চট্টরাজ কিছু বলবেন কি আর? হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ তাহলে ঠিক আছে, আমি তাহলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সেশনে পার্টিসিপেট করার জন্য, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যারা ছিলেন ফ্যাকাল্টি মেম্বাররা তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি তাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য, এবং আশা করি আমাদের যারা শিক্ষার্থী বন্ধু আছে তারা উপকৃত হবে এবং সঠিকভাবে গাইডেড হবে। এবং আমরা যেটা বারবার বলছি যে ওয়েবসাইটে ফলো করতে হবে, সমস্ত ইনফরমেশনের জন্য ওয়েবসাইট ফলো করুন, ওয়েবসাইটে সমস্ত ইনফরমেশন পাওয়া যাবে। আর ভর্তি হওয়ার সময় নিজেদের মেল আইডি এবং নিজের মোবাইল নাম্বার দিয়ে করবেন, এবং যে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বারটি সারা জীবন, মানে যতদিন আপনি স্টুডেন্ট থাকবেন ইউনিভার্সিটি ততদিন মেনটেন করবেন। ওই মোবাইল নাম্বারে আপনার ওইটাই যোগসূত্র হবে ইউনিভার্সিটি এবং স্টুডেন্টের মধ্যে, বিশেষ করে এই প্যান্ডেমিকের সময়। স্টাডি সেন্টারের মাধ্যমেই হওয়ার কথা, কিন্তু এখন তো স্টাডি সেন্টারগুলো বন্ধ, সেই জন্য স্টাডি সেন্টারগুলোকে আমরা অ্যাভয়েড করে আমরা সরাসরি মোবাইলের মাধ্যমেও যোগাযোগ করার চেষ্টা করছি। আমি দেখলাম এইমাত্র ডক্টর পাপিয়া উপাধ্যায় আছেন, এডুকেশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ম্যাডামকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। তো আমি শেষ করছি আজ প্রোগ্রামটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শেষ করে দাও সায়ন। হ্যাঁ সায়ন, এন্ড করো। শেষ করছি তাহলে। হুম।